লোকের যে ধারণা করে যে রাজনৈতিক কারণে যুদ্ধ করেছে, এটা ঠিক না। রাষ্ট্র আর সমাজ এক না, রাষ্ট্রের ইতিহাস আর সমাজের ইতিহাস আলাদা। রাষ্ট্রিক পরিসরে বসবাস করি বলে আমার আওয়ামী লীগ কী বললো, বিএনপি কী বললো, জামাত কী বললো ব্যাপারে আগ্রহ আছে, এটা ভাবা তো ঠিক না। ইতিহাসবিদ ভার্সাস রাজনীতিবিদ, এই যে আমার ইতিহাসটাকে তারা দখল করে নিলেন, এই যে আমাদের 3 প্রজন্মের যে ধাক্কাধাক্কিটা চলছে ইতিহাস নিয়ে, এই দায়টা তাহলে কাকে দিবেন? দায়টা দেওয়ার কোনো ইচ্ছা নেই, জানারও ইচ্ছা নেই, কারণ মানুষের কোনো আগ্রহই নেই জানার। আপনি বিসিএস পরীক্ষা দিতে যাবেন, আপনার প্রশ্নগুলো করা হবে সেই সরকার অনুযায়ী। আপনি তো পাস করতে চান পরীক্ষায়, আপনি কি ইতিহাস জানতে চান নাকি? কি অদ্ভুত কথা! আপনি চান চাকরিটা করে সংসার পাতবেন, এটা হচ্ছে আপনার মূল উদ্দেশ্য। ইতিহাস জানাটা আপনার মূল উদ্দেশ্য নয়। মুক্তিযুদ্ধের মাস চলছে, এই কথাটা আমরা যখন বলি তখন তাহলে একটা প্রশ্ন খুব সহজভাবেই সামনে এসে দাঁড়ায় যে শুধু এই মাসটাই কি মুক্তিযুদ্ধের? বাকি 9 মাস, বাকি 11 মাস, সেই সময়গুলি কি আমাদের মুক্তিযুদ্ধের ছিল না? পুরো বছর কি আমি আমার মুক্তিযুদ্ধকে ধারণ করি না? একই সাথে একই প্রশ্ন দাঁড়ায় যে মুক্তিযুদ্ধের ইতিহাসের রাজনীতিকরণ, এই ইতিহাস কে লিখবে, ইতিহাসবিদ নাকি রাজনীতিবিদরা? এরকম নানা প্রশ্ন আমাদের সামনে আসে এবং সেই প্রশ্নগুলো নিয়েই আজকে আমি ফারহানা রহমান হাজির হয়েছি। সেই প্রশ্ন রেখে গেলাম আয়োজনে, আর আজ সেই প্রশ্নগুলো উত্তর জানতে চাই এমন একজন মানুষের কাছ থেকে যিনি মনে করেন ইতিহাসবিদদেরই আসলে ইতিহাস লেখা উচিত। বিভিন্ন সময় তিনি খুব শক্তভাবে বলার চেষ্টা করেছেন। আফসান চৌধুরীর সাথে কথা বলবো আজ আমরা, যিনি শিক্ষকতা করেছেন, ইতিহাস নিয়ে গবেষণা করেছেন, সাংবাদিকতা করেছেন, ফলে নানা বয়সের শ্রেণী পেশার মানুষের সাথে একটা জীবন যাপন করেছেন তিনি, এখনও সেই জীবন্ত সম্পর্ক যাপন করে চলেছেন। আফসান চৌধুরী, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আমি সত্যিই খুব ভয় ভয় আপনার সাথে আলাপ করতে বসেছি, কারণ আমি জানি, আমি যতটা আপনাকে দেখেছি সব সময়, যে আপনি ভীষণ শক্তভাবে কিছু কথা বলেন ইতিহাস নিয়ে, যে 4 দশকের বেশি সময় ধরে আমি জানি যে আপনি কাজ করছেন, ইতিহাস গবেষণা করছেন। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের দলিলপত্র প্রকল্পের অন্যতম গবেষক ছিলেন আপনি, এবং বাংলা একাডেমি পুরস্কারও পেয়েছেন। শুরুতেই যে বিষয়টি জানতে চাই আপনার কাছে, নতুন রাজনীতি গড়ে তোলার ক্ষেত্রে বা যে কোনো রাজনীতি গড়ে তোলার ক্ষেত্রে ইতিহাস কতটা গুরুত্বপূর্ণ? নতুন রাজনীতি, পুরাতন রাজনীতি, এই বিষয়গুলোর সঙ্গে ইতিহাস চর্চার সম্পর্ক নাই। ইতিহাস মানুষে ব্যবহার করার চেষ্টা করে, বাংলাদেশের ক্ষেত্রে বিশেষ করে, অন্য জায়গাতে এতটা হয় না। তো এর ফলে যেটা হচ্ছে আমাদের দেশে, যে এই ইতিহাসের কিছু কিছু অংশকে নিয়ে লোকে রাজনৈতিক বিতর্ক করে। প্রত্যেক রিজিমের সময় একটা শত্রুপক্ষ দাঁড়ায় আর একটা মিত্রপক্ষ হয়, যেটা রাজনীতিবিদরা বুঝতে পারেন না যে 71-এর ব্যাপারে মানুষের আগ্রহ অত্যন্ত কম। তারা যেটা করেন, তারা সোশ্যাল মিডিয়াতে বলে, বিভিন্ন জায়গায় বলে, এবং তাতে তাদের পক্ষের লোক আছে, যারা বিপক্ষের লোক আছে তারা গালিগালাজ করে বা প্রশংসা করে। এখন ফেসবুক দেখলেই যেটা বোঝা যায়, সোশ্যাল মিডিয়ার চরিত্রই তাই। কিন্তু সামগ্রিকভাবে মানুষের কাছে এটা ইতিহাসের একটা বিষয়, এটা প্রায় ভুলে যাওয়া বিষয়। এবং যারা আছে, আমার বয়স 74 প্রায় হচ্ছে, আমরা দেখেছি, আমরা 18-19 বছর বয়সের মানুষ ছিলাম, কিন্তু আমাদের বয়সী মানুষের সংখ্যা 10-15 ভাগের বেশি না দেশে। তো সে বাকিদের কাছে তো এইটা শুধু ঝগড়াই দেখেছে। আমি যদি আমার স্টুডেন্টদের জিজ্ঞাসা করি, ওরা যদি পড়তে না হতো, ওরা কি এই বিষয়টা চুজ করতো? তো আমাদের রাজনীতিবিদরা ভাবেন যে এইটা বোধহয় খুব জীবন্ত একটা বিষয়, এটা জীবন্ত বিষয় না। কোন সময়টার থেকে মানুষের আগ্রহ আসলে কমে যাচ্ছে মুক্তিযুদ্ধ নিয়ে? আমরা মনে করি গোটা দেশের একটা ইতিহাস, কিন্তু বস্তুতপক্ষে একটা দেশে দুটি প্রধান পরিসর থাকে, দুটি না 3টি। সেই একটা পরিসর হচ্ছে রাষ্ট্রিক পরিসর, যেটা হচ্ছে সবচেয়ে ছোট, আমরা যেটাকে বলি ফর্মাল, প্রাতিষ্ঠানিক। আর একটা যে ইনফর্মাল পরিসর, এইটা হচ্ছে ধরুন সবচেয়ে বড়, এবং বাংলাদেশে এটা আরও অনেক বড়। আর মাঝে মাঝে কি অন্তর্বর্তীকালীন পরিসর থাকে। তো প্রাতিষ্ঠানিক পরিসরে কিন্তু রাষ্ট্র নিয়ে, রাষ্ট্রের ইতিহাস নিয়ে, কে কি বলল, কে কি বলেছিল, কে কি করেছিল, এটা নিয়ে ঝগড়া হয়। এই বাকি যে
প্রধান পরিষদ যেটা যেটা সমাজ, সেখানে ঝগড়াও হয় না, আলাপও হয় না। আপনি যদি গ্রামে গ্রামে যান, তাই গ্রামে গিয়ে যদি বলেন যে এই সময় তোমরা কি মহান মুক্তিযুদ্ধ করেছিল, কেউ কোনো উত্তরও দেবে না, কারণ তার কাছে তো নাই। আর দ্বিতীয়ত সে তো তার গ্রামের ইতিহাস ধারণ করে। বাংলাদেশের ৭১-এও কিন্তু তাহলে মুক্তিযুদ্ধের গ্রামের ইতিহাস কি তাহলে গ্রামের মানুষরা পেয়েছে কখনো হাতে? তারা পেয়ে যাবে, এটা তো তাদের মধ্যে, এটা তো তাদের ইতিহাস। তারা কেন পড়তে যাবে কোন কে কি লিখেছে না লিখেছে? তাদের কোনো না, আগ্রহ কিন্তু নেই। তাহলে পরের প্রজন্ম কিভাবে ধারণ করবে, ধরবে, কিভাবে জানবে, ধারণ বলতে কি কিভাবে জানবে? না, জানা তো আর দরকার নেই। ও তো জানে তো, মানে কি, পরম্পরা অনুযায়ী বাবার ইতিহাস, দাদার ইতিহাস, এই ইতিহাস চলে যাবে। যতটুকু জানবে তার এইটুকুই জানবে। এইটার এখন বেল নাই। এখন যেটা হবে যে গালিগালাজের দাম অনেক। গালিগালাজ আলাদা জিনিস, গালিগালাজ না, তো আমি সেই গালিগালাজের প্রসঙ্গে আসবো না, পরে। কিন্তু মানুষের জানতে হবে কেন বলছেন আপনি? জানতে নাও জানতে হতে পারে। তার জীবনের সঙ্গে, রুজির সঙ্গে কি সম্পর্ক আছে ইতিহাস চর্চার? কোনো সম্পর্ক নাই, একেবারেই কোনো সম্পর্ক নাই। এইটা ধারণ করতে পারেন না, কারণ আমরা মনে করি রাষ্ট্রিক পরিসরের যারা, ফর্মাল স্পেসের যারা, হ্যাঁ আমরা যেটাকে গুরুত্বপূর্ণ মনে করি ওটাও ওদের জন্য গুরুত্বপূর্ণ হতে হবে। যারা যুদ্ধে গিয়েছিল, গ্রামের মুক্তিযোদ্ধা, এবং তারাই হচ্ছে সবচেয়ে বেশি, এবং তারা বেতনহীন, মানে এটা যাদেরকে আমরা ৭১ সালে বাংলাদেশ সরকার যাদেরকে বলতো গণবাহিনী। আমি জানি না এটা আপনারা জানেন কিনা, বাংলাদেশ সরকারের কাছে দুইটা বাহিনী ছিল। একটা নিয়মিত বাহিনী, নিয়মিত বাহিনী হলো যারা আর্মি থেকে গেছে, তারা হচ্ছে নিয়মিত বাহিনী, বা যারা ওই সময় যারা কমিশন হয়েছে। আর সাধারণ মানুষ যারা ওই 6 সপ্তাহ ট্রেনিং নিত, তারা হচ্ছে গণবাহিনী। তো এই গণবাহিনীর সদস্য যারা ছিল তাদেরকে আমি জিজ্ঞেস করেছি কি কি কারণে ওরা বলেছিল যে ওরা যুদ্ধে গেছে, আমাদের ওপর তারা অত্যাচার করেছে, তাই প্রতিশোধ নিতে হবে। অতএব আপনারা যদি হামদুর রহমান কমিশন রিপোর্টটা দেখেন, যেটা পাকিস্তানিরা বার করেছিল, যদি এটা ভুট্টোর প্রভাব অনেক বেশি, সেটা হলো যে ওরা বলছে যে আমাদের সবচেয়ে বড় ভুল হয়েছিল বা যাই হয়েছিল যে আমাদের গ্রামে যেতে হয়েছিল, কারণ পাকিস্তানিরা এক্সপেক্ট করেনি যে রেজিস্ট্যান্স হবে, প্রতিরোধটা হবে। তো হয় প্রতিরোধটা হয়েছে, তো প্রতিরোধে এরা অপ্রস্তুত হয়ে গেছে, প্রস্তুত ছিল না। তো প্রস্তুত না হওয়ার পরে অনেক সময় খাওয়া শেষ হয়েছে, খাওয়া শেষ হওয়ার সময় গ্রামে গেছে, গ্রামে গিয়ে খাওয়া তো লুটো করেছে, দু এক সময় মেয়েও উঠিয়েছে। তো এইটাই ছিল গ্রামের মানুষের কাছে প্রথম ৭১-এর পৌঁছানো। দ্বিতীয় হচ্ছে আমার যুদ্ধে না গেলে মেয়েদের উঠিয়ে নিয়ে যাবে। এইটা যে কত বড় বিষয় লোকে ভাবতে পারে না, যে মেয়েদেরকে উঠিয়ে নিয়ে যাবে পাকিস্তান আর্মি, যেই উঠিয়ে নিয়ে যাবে। পাকিস্তান আর্মি তখন প্রথম উঠিয়েছে, তারপর দেশের বহু জায়গায় পাকিস্তানিরা মানুষ মেরেছে, রাজাকাররা আগুন দিয়েছে, লুট করেছে, তাই বাঁচতে হলে যেতে হবে। চতুর্থ হচ্ছে আমরা যারা সংগ্রাম কমিটি করেছি তারা এখন আর ক্ষমতায় নাই, অন্য পক্ষ শান্তি কমিটি, না গেলে ওরা আমাদের গ্রামে থেকে শেষ করে দেবে। আর দেশ স্বাধীন করতে হবে লাস্টে তারা বলেছে, এটা খুব স্বল্প সংখ্যক মানুষ বলেছে, দেশ স্বাধীন করতে হবে যাতে আমরা সবাই শান্তিতে থাকতে পারি আর পাকিস্তানিরা বিদায় হয়। এটা হিন্দু এর মধ্যে পড়ে না। হিন্দুরা বলেছে শুধু একটাই কথা, আমাদের বাঁচতে হলে আমাদের, ওরা তো যুদ্ধে খুব একটু জানি, ওরা দেশ থেকে চলে গেছে, এই হচ্ছে বিষয়। তো এর মধ্যে তো কোনো রাজনীতি ছিল না। লোকের যে ধারণা করে যে রাজনৈতিক কারণে যুদ্ধ করেছে, এটা ঠিক না। রাষ্ট্র আর সমাজ এক না, রাষ্ট্রের ইতিহাস আর সমাজের ইতিহাস আলাদা। এটা তো গবেষণাতেই আমরা ফর্মাল ইনফর্মাল যদি দেখি, প্রাতিষ্ঠানিক অপ্রাতিষ্ঠানিক যদি দেখি, আপনার অর্থনীতি আজকে এই ৫২-৫৩ বছর পরে আপনার দেশের ৮৫% মানুষ অপ্রাতিষ্ঠানিক অর্থনীতির সঙ্গে যুক্ত। আপনি প্রাতিষ্ঠানিক অর্থনীতি থেকে রুজি করেন না, আপনার ১৫% মানুষ মাত্র করে। এই ১৫% মনে করে যে এগুলোই হওয়া উচিত আমাদের মূল কথা, এগুলোই হওয়া উচিত আমাদের মূল ঐতিহ্য ইত্যাদি। সাধারণ মানুষের কাছে এটা গুরুত্ব অনেক কম এখনো কখনোই। হ্যাঁ, এখনো কেন হবে না? মানে এখন আমি যেহেতু দেখছি যে এখন একেবারে প্রত্যন্ত গ্রামের মানুষটাও নিজেকে তো রাষ্ট্রের অংশ মনে করছে। না, কে কথা বলেছে? বলার আপনি ধরন- না না না, আপনি রাষ্ট্র বলতে কি বোঝেন? রাষ্ট্র হচ্ছে প্রাতিষ্ঠানিক। আপনি গ্রামে, আমরা তো গ্রামের গবেষণা করি। যে আমার সুবিধাটা কি হয়েছে, আমি না বিভিন্ন ধরনের গবেষণা করি, তার মধ্যে একটা বড় গবেষণার সঙ্গে আমি যুক্ত ছিলাম বছর বছর দেড়েক আগে থেকে। ৩ বছরের গবেষণা, পরিবর্তনশীল গ্রাম। এটা কিন্তু প্রতি ১০ বছর পর পর হয়। আমি তো অভিবাসন নিয়ে করেছি। বাংলাদেশের অর্থনীতিতে গ্রামের অর্থনীতিতে মৌলিক পরিবর্তন এসেছে অভিবাসন, বিদেশ যাওয়া, বিদেশের টাকা, আপনার সমস্ত কিছুতেই তারা প্রভাব ফেলেছে। এটা আমি বহুত দিন ধরে লিখছি যে তাদের প্রভাবটা কতটা বাড়ছে। তো এখন তো তারা কিন্তু গ্রামের
অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক প্রতিষ্ঠান কোনোটাই প্রভাবিত হয় না রাষ্ট্রের প্রতিষ্ঠান দ্বারা। আমরা সবসময় আমাদের রাজনীতিবিদদের দেখি যে অতীত নিয়ে ঝগড়া করছেন, বর্তমান নিয়ে ঝগড়া করছেন। চার্চিল বলেছিলেন যে আমরা যদি অতীত এবং বর্তমানকে নিয়ে ঝগড়া করতে থাকি তাহলে আমরা ভবিষ্যৎটাকে হারিয়ে ফেলবো। তো আমাদের রাজনীতিবিদদের মধ্যেও আমরা একটা অতীত বা ইতিহাস নিয়ে একটা ঝগড়া দেখি। বিশেষ করে মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে আমরা এক এক আমলে এক এক রকমের ঝগড়া দেখি এবং মূলত এটা রাজনীতিবিদদের মধ্যেই হয়ে থাকে। এই এক এক রকমের বাহাস হওয়ার পেছনের কারণটা কি? না, মানুষের তো এটা তো এখন আপনি এই তো এই মুক্তিযোদ্ধা যারা বা মুক্তিযোদ্ধার যদি একটা পরিষেবা, তাদের ভেতরেও তো নিজস্ব অনেক অভ্যন্তরীণ ঝগড়া আছে, প্রচুর আছে। না, মুক্তিযুদ্ধ নিয়েই ধরেন এক রকমের বিএনপি এক ধরনের বক্তব্য সামনে আনছে, তার এক ধরনের তো এইটা কেন আছে? বিএনপি জামাত এক ধরনের সামনা, আওয়ামী লীগ আনছে, ঠিক আছে, এটা কেন বলছে? নিজের অবস্থানটা বলছে তার আমি নিজের ইতিহাস নিয়ে মানে হ্যাঁ, তো এটা তো রাজনৈতিক ভাবে তো মানুষ, সাধারণ মানুষ যখন ভোট দেয়, সাধারণ মানুষ কি জাতীয় যেসব ডিবেট হয় তার ভিত্তিতে ভোট দেয় না, ও স্থানীয় রাজনীতির ভিত্তিতে ভোট দেয়, ও জাতীয় রাজনীতির ভিত্তিতে ভোট দেয় না। ওর কাছে এটা শুনতে হয়, ও কী করবে? আমি যেমন একটা জায়গায় আমরা দেখছিলাম যে এটা আমার আমার কাজের অংশ চলে আসে যে আচ্ছা আপনি যে বিদেশে যাবেন, আপনি মিডল ইস্টে লেবার হবেন, আপনার কাছে কতগুলো জায়গায় আপনাকে ঘুষ দিতে হবে, এটা ওরা হিসেব করে প্রথম। এটা এখন আমাদের গবেষকরা তো এগুলো কতটা চেষ্টা করে জানে, যে যারা গবেষণা করে তারা জানে। ওরা হিসেব করে আচ্ছা আমাকে ইউনিয়ন পরিষদে এতটা ঘুষ। লোকাল গভর্নমেন্ট বলতে যেটা বোঝায় এটা মোটামুটি বাংলাদেশে গভর্নমেন্ট বলতে ঘুষখোর বোঝায়। এটার মধ্যে কোনো দ্বিতীয় কোনো, এটা গবেষণার বিষয়, আমি খারাপ ভালো বলছি না। আমি টিআইবির জন্য একটা গবেষণা করেছিলাম। টিআইবিরও হিসাব অনুসারে 89% সরকারি কর্মচারীর ক্ষেত্রে তারা যখন সরকারের সঙ্গে ডিল করে তারা ঘুষ দেয়, ঘুষ দিতে হয়। তো আমারটা বেঁধে 89 আসছিল, খুব খুশি হয়েছিল ইফতেখাররা। আপনার হিসাব আহসান ভাই, আর আমারটা খুব ছোট্ট, ওদেরটা তো বিশাল 89। তো আমি আমার গবেষকদের বললাম যে তোমরা যে 98, তার মানে 11% লোক ঘুষ দেয় নাই। তো তুমি গিয়ে জিজ্ঞাসা করে আসো ঘুষ দেয় নাই কোন জায়গা থেকে এরা করছে। তো ওরা 7 দিন পরে ফেরত এসছে একটু বিব্রত চেহারার। তো আমি কী হয়েছে? বলে স্যার ওরা বলেছে যে এটা ঘুষ ছিল। তো সাধারণ মানুষের কাছে, বিশেষ করে অপ্রাতিষ্ঠানিক পরিসর যেখানে আমাদের বেশিরভাগ মানুষের বাস, বেশিরভাগ মানে কি প্রায় সবার মানুষের বাস, তার কাছে তো এটা রাষ্ট্র তার কাছ থেকে সে কোনো কিছু আশা করে না। কথা হচ্ছে যে গ্রামে সিদ্ধান্তগুলো হয় সালিশে, এখনও এরকম মানতে পারবে। আর সালিশের চেয়ে বড় হয় একটা, সেটাকে ওরা বলে দরবার, আরও বড় হয়। তো সেই দিন আমাকে আর্মির এক লোক, আমার বন্ধু, সে বললো যে গ্রামে আর্মিতেও কিন্তু দরবার বলে একটা জিনিস আছে। অর্থাৎ আমরা প্রাতিষ্ঠানিকভাবে অপ্রাতিষ্ঠানিক। তো সেই কারণে আমাদের ঐতিহাসিকভাবে আমাদের যে ইতিহাস নিয়ে এত ঝগড়াঝাটি হয়, এটা প্রাতিষ্ঠানিক পরিসরের ইতিহাস। কে কতজন এটা করেছিল, কে কী করেছিল, করেছিল। এই যে আমাদের এই টানা হেচড়া মুক্তিযুদ্ধ নিয়ে, মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে প্রত্যেকটা রাজনৈতিক দলের মধ্যে তারা ভিন্ন ভিন্ন রকমের মত হাজির করেন, তাদের চিন্তা হাজির করেন, তাদের ব্যাখ্যা হাজির করেন, তাদের উপস্থিতির কথা হাজির করেন মুক্তিযুদ্ধ কেন্দ্রিক। কেন ঘটছে এটা? কেন ঘটছে এটা হলো যে তারা মনে করেন এইটা দিয়ে তাদের সুপ্রিমেসি প্রতিষ্ঠিত হতে পারে। বিষয়টা হলো সাধারণ মানুষ এই বিতর্কে অংশগ্রহণ করছে কিনা এইটা ওনারা যাচাই করছেন না, এবং যাচাই করলে দেখতেন যে এটাতে তাদের সাধারণ মানুষের অংশগ্রহণ খুব কম, প্রায় নাই। এটা তাদের ঝগড়া। তো সেই ঝগড়াটা কাদের নিয়ে? ঝগড়া তাদের নিজস্ব, নিজেদের মধ্যে নেতৃত্ব নিয়ে। তবে এই বিষয়ে আমার বিন্দুমাত্র আগ্রহ নেই, আমি যে কোনো একটা সাধারণ মানুষের মতো উত্তর দিচ্ছি, বিকজ এইটার সঙ্গে মুক্তিযুদ্ধের ইতিহাস চর্চার কোনো সম্পর্ক নেই। মুক্তিযুদ্ধের ইতিহাস চর্চা করবে তো পণ্ডিতরা, মানে গবেষকরা। তারা রাজনীতিতে কে কী বললো না হলো তাদের কি এসে যাচ্ছে? তাহলে মুক্তিযুদ্ধের ইতিহাস চর্চার সাথে যদি এদের কোনো সম্পর্ক নাই থেকে থাকে, তাহলে কি করে মুক্তিযুদ্ধের ইতিহাস বা মুক্তিযুদ্ধ আসলে একটা ট্রাম্প কার্ড হয়ে যেতে পারে প্রত্যেকটা রাজনৈতিক দলের জন্য? কি করে আপনি বুঝলেন ট্রাম্প কার্ড? আমি জানি না, আমার কোনো ইন্টারেস্ট নাই তো। আই হ্যাভ নো ইন্টারেস্ট হোয়াটসোএভার।
মানে আমরা তো দেখলাম আওয়ামী লীগ সবসময় মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বলে নিজেকে হাজির করেছে, সেটা দিয়েই তারা আসলে তাদের পুরো রাজনীতিটা করে গেছে। এখন আমরা দেখছি বেশ কিছুদিন আমি ধরে বলতে পারি না আওয়ামী লীগ করেছে কিনা, আমি বলতে পারি না, আমার কাছে বিষয়টাও তো নাই। আপনার এই ধারণাটা যে আমি যেহেতু রাষ্ট্রিক পরিসরে বসবাস করি বলে আমার আওয়ামী লীগ কি বললো, বিএনপি কি বললো, জামাত কি বললো ব্যাপারে আগ্রহ আছে, এটা ভাবাও তো ঠিক না। আমার আগ্রহ নাই। তাহলে ইতিহাসের বয়ানে যে সত্য মিথ্যা দেখতে চাইছে, এই সময় তরুণরাও দেখতে চাচ্ছে, সেটা নিয়ে আপনি কে বলবেন? তরুণরা দেখতে চাইছে না, তরুণরাও যারা পলিটিক্স করে তাদের আগ্রহ আছে, বাকিদের হচ্ছে পরীক্ষা দেব, মার্কস দেব, যদি বিসিএস চাকরি পাই তাহলে হয়ে গেল, আর না হলে আমরা চলে যাব বিদেশে। এই বাস্তবতা স্বীকার করে নেওয়াটা ভালো। তরুণরা এই দেশেই থাকতে চায় না, তার কোনো আগামী আছে, অর্থনৈতিক আগামী আছে। যতগুলো ঝগড়া হয়েছে আপনি দেখেন, সেই যতগুলো গত বছরে তরুণরা যেসব ঝগড়ায় অংশগ্রহণ করেছে সবগুলো তো চাকরি সংক্রান্ত ঝগড়া। এরাই তো মধ্যবিত্তের চরিত্র, সেই চরিত্র। এবং এটা তো আমাদের যে মধ্যবিত্তের সৃষ্টি হয়েছে কলোনিয়াল যুগে, এবং কলোনিয়াল যুগে মধ্যবিত্তের সৃষ্টির পিছনে হচ্ছে ইংরেজ সরকার। ইংরেজ সরকার প্রথম যখন ক্ষমতায় এসছে, মানে পলাশির যুদ্ধটা যারা ছিলেন ওনারা তো বিদেশি ছিলেন, এটা আমরা অনেক সময় মানতে পারি না। সিরাজউদ্দৌলা বাঙালি ছিল না, এটা বাঙালি জাতীয়তাবাদের অংশ না। যাই হোক, তো তারপরে কারা তাদের সঙ্গে প্রথম হাত মিলিয়েছে নিজেদের স্বার্থে? আমরা এটা স্ট্রাকচারালি যদি দেখি, কাঠামোগতভাবে দেখি, তাহলে এই পূর্বিকার শাসন যেটা মোগল শাসন ছিল, এটা ছিল সামন্তবাদী শাসন। কিন্তু সামন্তবাদী শাসন তো একটা অর্থনৈতিক কাঠামো। সামন্তবাদী শাসনের পতনটা ঘটে গেছে। কাঠামোগতভাবে ক্ষমতায় আছে তারা, কিন্তু অর্থনৈতিকভাবে তাদের হাতে ক্ষমতা ছিল না, ক্ষমতা ছিল ব্যবসায়ী শ্রেণীর হাতে। সেই ব্যবসায়ী শ্রেণীর নেতৃত্ব যারা করেছে তারা তো মোগলদেরকে সামনে, মোগলরা ছিল খুব ঘুষখোর, বিখ্যাতভাবে ঘুষখোর। ঘুষ খাওয়াটা কিন্তু আপনার একেবারে আদি ঐতিহ্য। আমি জানি না ওই বইটা আপনাদের পড়া আছে কিনা, আপনারা যদি অর্থশাস্ত্র পড়েন কৌটিল্যর, তাহলে দেখবেন যে কৌটিল্য সবচেয়ে বেশি সময় ব্যয় করেছে যে কীভাবে আমলারা ঘুষ খায় আর এই ঘুষ খাওয়াটা কীভাবে সামাল দেওয়ার চেষ্টা করা যায়। মানে জন্মগতভাবে এটা একটা প্রতিষ্ঠান, ক্ষমতা থাকলে আপনি আবার ওটাকে অর্থনীতিতে পরিণত করবেন। তো মোগলরা ঘুষ খেয়ে ইংরেজদের সমর্থন করেছিল। ওই যে করটা এটা ইংরেজদের সমর্থন হয়েছিল, তার নাম ছিল নিশান ট্যাক্স। ওই নিশান ট্যাক্সে ইংরেজরা খুব সুবিধা পেয়েছিল। ইংরেজরা একাধিক, আমি ক্লাসেও এটা পড়াই, ইংরেজদের কাছে মোগলরা শত্রু ছিল না, মোগলরা 2 পয়সাও দাম দিত না। ওদের ছিল ফ্রেঞ্চরা, ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি। এখানে 4টা ইস্ট ইন্ডিয়া কোম্পানি কিন্তু ঝগড়া করেছে, ফ্রেঞ্চ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি আর পর্তুগিজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। এর মধ্যে 2টা ছোটোখাটো ছিল, পর্তুগিজ আর ডাচরা ছোটরা হয়ে গেছে ফ্রান্সের সঙ্গে। এই যে ডিলালির কথা বলে, সে তো সিরাজউদ্দৌলার পক্ষ ছিল। এটা বুঝতে পারেন, এটা প্রক্সি যুদ্ধ ছিল, ফ্রান্স আর ইংল্যান্ডের প্রক্সি যুদ্ধ। সারা দুনিয়ায় তারা যুদ্ধ করছিল। এটা তো হলো পুঁজিবাদের প্রকাশ। তো এখানে স্থানীয় পুঁজিবাদী যারা ছিল, জগৎসেতার রায়বল্লভকে আমরা বিশ্বাসঘাতক বলি। মীর জাফর ছিল সামন্তবাদের বিশ্বাসঘাতক, কিন্তু জগৎসেতার রায়বল্লভ তো সামন্তবাদের চেয়েও আরও অগ্রসর একটা অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে তারা এগিয়ে আসছে। তারা তো ব্যবসা করতে চায়। আর ইস্ট ইন্ডিয়া কোম্পানি আপনার বাঙালির চেহারা এত সুন্দর না যে আমাদের চেহারা দেখে ভালোবেসে এসে তারা ক্ষমতা, তারা ব্যবসা করতে এসেছে। তাদের ব্যবসায়ীদের সঙ্গে তো যোগাযোগ হবে। তো রায়বল্লভ আর কি জগৎ শেঠের সঙ্গে হবে না, তো কার সাথে হবে? সামন্তবাদের সঙ্গে হবে না। ওদেরকে ঘুষ দিয়ে কিনে নিয়েছে। এবং এই পলাশি যুদ্ধের পরে এখানে একটা ব্যবস্থা ছিল, নামচারা তাদেরকে ডায়ার্কি বলি আমরা, ডুয়েল সিট রাষ্ট্র। সেখানে রাষ্ট্র চালাবে মোগলরা আর খাজনা আদায় করবে ইংরেজরা। তো এটা তো আর হয় না। এমনিতেই মোগলরা খুব একটা দক্ষ ছিল না এইসব বিষয়। তো তাদের সিস্টেমটা কোল্যাপস করলে, কোল্যাপসে সাধারণ মানুষ খুব ক্ষতিগ্রস্ত হলো। যারা এই যে ব্যবসা করতে শুরু করলো, নতুন যে ব্যবসায়ী শ্রেণী শুরু হলো, এই ব্যবসায়ী শ্রেণী কলকাতা কেন্দ্রিক, কলকাতায় ছিল কেন্দ্রস্থল। এই যে মধ্যবিত্ত শ্রেণী ছিল, সেই মধ্যবিত্ত শ্রেণী প্রচুর পয়সা করলো, মার্কেন্টাইল ক্যাপিটালিস্টরা গিয়ে। তারা যখন ইংরেজরা দেখলো যে এইখান থেকে বেশি খাজনা পাওয়া যাচ্ছে না, খামাখা অনেক টাকা খরচ হয়, তারা পুরান জমিদারি ব্যবস্থাটাকে নতুন করে ব্যবস্থা করে 1793 চিরস্থায়ী বন্দোবস্ত করলো। তো সেই চিরস্থায়ী বন্দোবস্তের অর্ধেক জমিদারি কিনলো নতুন ব্যবসায়ীরা, যেগুলো হচ্ছে ইনকম্পিটেন্ট। বাঙালিরা কিন্তু বেশ ইনকম্পিটেন্ট। আমি পৃথিবীর বহু জায়গায় দেখেছি বাঙালিরা পরিশ্রম করতে চায় না, বাঙালিরা বুদ্ধি খাটাতে চায় নিজের স্বার্থে, কিন্তু একটা প্রতিষ্ঠান চালাবার মতো ক্ষমতা তাদের কম, দক্ষতা কম দক্ষ।
এইসব বিষয়ে দক্ষ, তো তারা তো ক্ষমতা তৈরি করতে পারতো না। মধ্যবিত্ত শ্রেণী কিন্তু তৈরি হলো ওই কলকাতার ব্যবসায়ী শ্রেণী থেকে, হিন্দু মধ্যবিত্ত শ্রেণী। এটা মুসলমান মধ্যবিত্ত শ্রেণী করে যাবে, মুসলমান মধ্যবিত্ত শ্রেণী ছিল না, কারণ শিক্ষিত মুসলমান তো হয় তুর্কো আফগান, আর না হলে কেউ না। আর বাঙালি তো হাইল্লা, বাঙালি তো চাষ করে। এই পত্তনের পরে যোদ্ধার শ্রেণীটা সৃষ্টি হলো, মজুমদার, তালুকদার ইত্যাদি। এরা একটু পয়সা একটু ভালো আছে, এই তারা ছেলে মেয়েদেরকে লেখাপড়া শেখাতে লাগলো। এই আস্তে 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 এই দুটো শ্রেণীর উদ্ভব হলো। তো মুসলমান মধ্যবিত্ত শ্রেণী কৃষক থেকে হয়েছে, এরাও কৃষক থেকে হয়েছে, প্রাক্তন কৃষক, নতুন কৃষক যারা ছিল। এই শ্রেণীটা গিয়ে 1857-তে সামন্তবাদরা শেষ চেষ্টা করলো। এটা সামন্তবাদী প্রচেষ্টা, আমরা যেটাকে এত বিপ্লব, প্রথম বিপ্লব টিপ্লব বলি, কিন্তু কার উপরে নির্ভর করেছে? সব সময় ইতিহাস পরিবর্তন করতে হলে কৃষক সমাজ, কৃষক সমাজ, কৃষক সমাজ। আমি এই কথাটা বলেছিলাম বাংলা একাডেমিতে বক্তৃতা। ওই ইন্ডিয়ার শশী থারুর এসেছিল, আমি বলছিলাম বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের প্রধান নায়ক হচ্ছে কৃষক। যুদ্ধ করা যেত না, যুদ্ধ করেছে কৃষক। অন্যরা কতটুকু যুদ্ধ করেছে হিসাব করলেই দেখা যাবে, বইপত্র দলিলপত্রেই তো আছে। 71 সালে তার ভেতরে যত কিছু হয়েছে সেটা তো সাধারণ মানুষ করেছে। তো কারা করেছে? সাধারণ মানুষ তো কৃষক সমাজই করেছে। আমরা এগুলো ভাবি না। এই দুই শ্রেণী থেকেই মধ্যবিত্ত এসেছে। তো মধ্যবিত্ত চাকরি ছাড়া আর কি জানবে? হামজা আলাবির একটা লেখাও আছে, সালারিয়াত নাম, যে গোটা ইংরেজ আমলের প্রতিবাদটা হয়েছে চাকরির ভিত্তিতে। মধ্যবিত্ত শ্রেণী চাকরি ছাড়া আর কি করে? এখনো তো আপনি যে কোটা আন্দোলন করলেন, কোটাটা আন্দোলনটা কি নিয়েছিল? চাকরি। এটা তো খুব পরিষ্কার, এটা আমার কোনো মন্তব্য না, এটা তো কাঠামোগত বিশ্লেষণ। এখন আমি এই জন্যে মনে করি যে লোকের বুদ্ধিসম্পন্ন মানুষদের এআই দিয়ে গবেষণাগুলো করা উচিত, কারণ এআই স্ট্রাকচারালি চিন্তা করতে পারে। আমি ঘুরে ফিরে রাজনীতিতেই যাব, কারণ আমার আলাপ মূলত রাজনীতি ঘিরে। যে ব্যাপারে আমার আগ্রহ একেবারেই নাই, বলে যান। আচ্ছা, তা না, আমি তো এই জায়গাটা পরিষ্কার হলাম না। তাহলে আমার রাজনীতিবিদরা, বা আমি যদি বলি যে ইতিহাসবিদ ভার্সাস রাজনীতিবিদ, এই যে আমার ইতিহাসটাকে তারা দখল করে নিলেন এবং তাদের সময়ে সময়ে তারা এটা ইতিহাসটাকে পাল্টাচ্ছেন, যার ফলে আমি আসলে একরকম ইতিহাস জেনে বড় হলাম, আমার সন্তান আরেক রকম ইতিহাস জেনে বড় হবে, আপনি একরকম ইতিহাস জানেন। এই যে আমাদের 3 প্রজন্মের যে ধাক্কাধাক্কিটা চলছে ইতিহাস নিয়ে, এই দায়টা তাহলে কাকে দিবেন? দায়টা দেওয়ার কোনো ইচ্ছা নেই, জানারও ইচ্ছা নেই, কারণ মানুষের কোনো আগ্রহই নেই জানার। কেন জানতে যাবে যে এইটা? আপনি জানতে না চাইলে তো হবে না, কারণ হোল্ড অন, আপনি জানতে চাইলে না চাইলে না, পাবলিক কি জানতে চায়? জানতে চায় না? না, কেন জানবে? যেটা নিয়ে এত ঝগড়া হবে। এখন মনে করেন আপনি এই সরকার আছে, বা এর আগের সরকার আছে, তার আগের সরকার আছে, আপনি বিসিএস পরীক্ষা দিতে যাবেন, আপনার প্রশ্নগুলো করা হবে সেই সরকার অনুযায়ী। আপনি তো পাশ করতে চান পরীক্ষায়, আপনি কি ইতিহাস জানতে চান নাকি? কি অদ্ভুত কথা! আপনি চান চাকরিটা করে সংসার পাতবেন, এটা হচ্ছে আপনার মূল উদ্দেশ্য। ইতিহাস জানাটা আপনার মূল উদ্দেশ্য নয়, কারণ নয়। ইতিহাসবিদ যে আছে সে জানতে চায়, যে শিক্ষক হয় না। তাহলে আমার শিক্ষা ব্যবস্থা এটা থাকার দরকার নাকি দরকার না? আপনার শিক্ষা ব্যবস্থা কি? আপনার শিক্ষা ব্যবস্থা তো সরকারেরই প্রতিফলন, রাষ্ট্রের প্রতিফলন। তো রাষ্ট্র যখন রাষ্ট্রের ক্ষমতা যখন পরিবর্তিত হলে ইতিহাস পরিবর্তন হয়, তাহলে আপনাকে মনে রাখতে হবে, টিকতে হলে আপনাকে এটাকে শিখতে হবে। তার মানে আমি ঠিকঠাক ইতিহাস কখনো জানবো না? ইতিহাস জানবেন যদি আপনি ইতিহাসবিদ হন, যদি গবেষক হন, যদি জানতে। ইতিহাসবিদ না, কিন্তু আমি জানবো কিভাবে? আপনি জানতে পারবেন না, কারণ আপনাকে তো তাহলে গিয়ে দলিল পড়তে হবে। আপনি তো দলিল পড়েন না, আপনি পড়তে চান একটা মন্তব্য আমার বই পড়ে আপনার বেশ উজ্জীবিত লাগতে লাগলো মুক্তিযুদ্ধের চেতনায়, এটা তো আপনি জানতে চান। তো আপনিও তো কষ্ট করতে চান না, আপনিও জানতে চান না। আপনি চান যে আপনার যে ধারণা আছে ওই ধারণাটা যেটাকে জাস্টিফাই করে সেইটাকে জানতে। আপনি যদি জানতে চাইতেন তাহলে আপনি কষ্টটা করতেন। আর যখন আপনার ইতিহাসকে আপনি প্রাতিষ্ঠানিকভাবে বিতর্কিত করেন, এবং রাষ্ট্র যখন রাষ্ট্রিক ক্ষমতা সম্পন্ন, একজনের তো রাষ্ট্র ক্ষমতা নাই, 3-4জন বহু শক্তির রাষ্ট্র ক্ষমতা। বাংলাদেশে এই পর্যন্ত বেশ সাংঘর্ষিকভাবে রাষ্ট্র ক্ষমতা পরিবর্তিত হয়েছে 7বার, 7বার কি 8বার এরকম। তো তাহলে যেই দেশে এইটা হয়, তার মানে বোঝা যাচ্ছে আপনার প্রাতিষ্ঠানিক পরিসরও যথেষ্ট প্রাতিষ্ঠানিক না। মানে আপনি ক্ষমতা পরিবর্তনের যে পদ্ধতিগুলো থাকে সেটাও সবল না। তো সেখানে আপনি কি করে একটা সেই 1971 সালের ইতিহাস হয়েছে সেটা আপনি জানবেন কি করে? কেউ কি থাকবে? আমার মনে করেন আমার 74 বছর বয়স, ওই 16 তারিখে সন্ধ্যেবেলা কি হয়েছিল আমরা মরে গেলে কেউ জানবে? না, জানবে না। তো তাহলে তো আমি জানবো না? না, কি করে জানবেন?
আপনি কেউ যদি লিখে যায় আপনি সেটা বলবেন, আপনাকে বিশ্বাস না, করবেন। কিন্তু এই যে লেখার প্রসঙ্গেই আসি, এই যে আপনি লিখছেন, যিনি লিখছেন তিনি কি আসলে ঠিকঠাক লিখছেন? আমাদের এরকম বহু ইতিহাসবিদ তো বহু কিছু লিখেছেন যেটা পরবর্তীতে আবার তাকে হ্যাঁ। পরিবর্তনও করতে হচ্ছে। না, তাহলে আপনি না, তাকে পরিবর্তন করতে হয় না। যদি মনে করেন ইতিহাসবিদ, বিষয়টা কি ইতিহাসবিদের উপরে কোন দায়টা আসে যে হ্যাঁ সে সঠিক ইতিহাসবিদের রাজনীতিকরণ হয় না, ইতিহাসের রাজনীতিকরণ হয় না। ওর উদ্দেশ্যটা কি, ইতিহাসবিদের উদ্দেশ্যটা কি? তো আমাদের দেশে যে জিনিসটা হয়, আমাদের দেশে যারা ইতিহাসবিদ হন মানে মাস্টার আর প্রফেশনাল গবেষক, এই তো দুই শ্রেণীর জিনিস। মাস্টার আর প্রফেশনাল গবেষক ও তো চাকরিতে উন্নতির জন্য ইতিহাস চর্চা করে বা অবস্থা উন্নতির জন্য ইতিহাস চর্চা করে। ওই নিরেট ইতিহাস চর্চা ও করে না, একটা রুজি সম্পর্কিত তো এটার সাথে, তার রুজি সম্পর্কিত না। সে যদি বিপথে আজকে মনে করেন একটা সরকার আছে, সেই সরকার বিরোধী যে আছে, ওই ঢাকা ইউনিভার্সিটিতে আমি শুনেছি যে কিছু মাস্টারকে নাকি এখনো পড়াতে দেয় না, না কি হবে জানি, তাকে কি আমি জানি না, আমি খবর রাখি না। তো তাহলে দেখা যাচ্ছে যে এইগুলাতেও তার রুজির বিপদ হতে পারে। তো কেন ওকে বোকা নাকি যে রুজির বিপদের সে ডেকে আনবে? সে চুপ থাকবে, নীরব থাকবে যে আমি রুজির বিপদ ডাকবো না। রুজিটা যে প্রধান এটা কেন আমরা ধরতে পারি না? আর যে ভাবে যে আচ্ছা রুজির বাইরে গিয়ে আমি গবেষণা করবো, সে স্বাধীন, কারণ তার সঙ্গে রুজির কোনো সম্পর্ক নেই। তুমি আমার কি করবা, আমি যেটা লিখবো সে তুমি, আমি তোমার চাকরি করি না। তো সেটা কয়জন আছে? খুব কম, খুব কম। তাহলে আপনাকে তো চিন্তা করতে হবে, না, তাহলে সরকারের পয়সা আমি নেব না আমার গবেষণায়, আমি রাজনৈতিক কোনো ধারণাকে সবল করার জন্য লিখবো না, আমি কোনো প্রমোশনের জন্য লেখা জমা দেব না। সেটা না করলে আপনি তো ওর মধ্যেই পড়ে যাবেন না। আওয়ামী লীগ আমলে আপনি চাকরি চান না, এ চান না, আপনাকে যদি কেউ বলে যে আওয়ামী লীগ আমলে শুনুন অনেক পয়সাপাতির লোকে বানিয়েছে, একটা কমিটিও করেছিল এই সরকার, আমাকে কমিটির সদস্য হতে বলেছিল, তো আমি বলেছিলাম যে না, আমি সরকারের সঙ্গে কোনো কিছু করি না, আমি সরকার থেকে খুব দূরে থাকি। তখন তো আমি শুনলাম যে অনেক লক্ষ লক্ষ কোটি কোটি টাকার কথা বলছে। আমি জানি না, আমার জানার কোনো আগ্রহ নাই, আমি আমার কাজ করে দিতে চাই। কিন্তু আমি তো রুজির জন্যে গবেষণা করি না, এটা আমি বেঁচে গেছি। না, সেটা আপনি মা ছিলেন, খুব ভালো কথা, আফসান চৌধুরী বেঁচে গেলেন। কিন্তু আমি ফারহানা রহমান, আমি আমি অনেকখানি ইতিহাসটা জানতে চাই ঠিকঠাক, আমার জন্য, আমার সন্তানের জন্য। আমি ওই যে নেতা ভিত্তিক ইতিহাস জানতে চাই না। কে প্রথম মুক্তিযুদ্ধ ঘোষণা দিয়েছিলেন, কে প্রথম মুক্তিযুদ্ধের ডাক দিয়েছিলেন, আমার মুক্তিযুদ্ধে আসলে রাষ্ট্রের অংশগ্রহণ কতখানি ছিল, গণমানুষের অংশগ্রহণ কতখানি ছিল, কৃষকের অংশগ্রহণ কতখানি ছিল, নারীর অংশগ্রহণ কতখানি ছিল, সেটা জানতে চাই। সেটা কে জানাবে আমাকে? সেটা করতে হলে যে কিছু কিছু বই তো নিশ্চয়ই আছে এখানে, কিন্তু আমরা যখন পড়াই মানে বিভিন্ন জায়গায়, আপনি যদি রকমারিতে যান তাহলে দেখবেন যে নারীকে আমরা কোন অবস্থানে নিয়ে গেছি। আমরা নারীকে মানে আমরা মুক্তিযুদ্ধে ইতিহাসের যে, আমি আপনাকে এখানে একটু থামাই, এটা কি রাষ্ট্রের দায়িত্ব না? আপনি তো রাষ্ট্রকে ভালো মনে করছেন, আমি তো রাষ্ট্রকে ভালো মনে করছি না। আপনি তো প্রতিষ্ঠান হিসেবে সব কিছু বলছেন, হে রাষ্ট্র আমাকে দাও, আমি তো বলছি যে রাষ্ট্র আমার থেকে দূরে থাকো। তফাৎটা বুঝেছেন? রাষ্ট্র তো তার নিজের ইতিহাস লিখবে, আপনার ইতিহাস লিখতে যাবে কেন? আপনি রাষ্ট্রের অংশ যদি না হন, আপনি রাষ্ট্রের অংশ হলে আপনি যে কোনো রাষ্ট্রের ইতিহাস অ্যাকসেপ্ট করবেন, যতগুলো ভার্সানই হোক আপনি অ্যাকসেপ্ট করবেন, বা আপনার যদি অসুবিধা হয় আপনি অ্যাকসেপ্ট করবেন না। আপনাকে ইতিহাস সমাজের ইতিহাস, আমি ক্লাসের আমার স্টুডেন্টদেরকে পড়াতাম, ওদের বলতাম পরিবারের ইতিহাস নিয়ে আসো, তোমার নানা দাদার ইতিহাস নিয়ে আসো। তো একটা ছেলে এসে, আমার মনে আছে, ও খুব ভয় হয়েছে, বলে স্যার আমি খুব কেঁদে দিয়েছে ক্লাসে, মানে কেঁদে দিয়েছে মানে কি ওরকম অবস্থা, আমি কি লিখবো, আমার দাদা, কারণ একটা তো জেনারেশন তো পারই হয়ে গেছে পুরো, আমাদের 2টে জেনারেশন চলে যাচ্ছে। আমার দাদা বলেছে গ্রামে কোনো দিন আর্মি যায়নি, আর সবাই হাঁ হয়ে গেছে। তার মানে এক্স্যাক্টলি দ্যাটস দ্য হোল পয়েন্ট। প্রচুর জায়গায়, বেশিরভাগ জায়গায় পাকিস্তান আর্মি যায়নি, এটা সত্যি কথা। তো তাহলেও জানতে হবে, এইটুকুই তো যথেষ্ট। ওটা তো পরিবার ছাড়া, সমাজ ছাড়া ইতিহাস কই আছে বলেন? সমাজ ছাড়া, পরিবার ছাড়া ইতিহাস নাই। এই জন্যে আমি মনে করি যে সত্যি কথা যদি জানতে চান, কিন্তু এখন যেটা হচ্ছে, এখন এটাও জটিল হয়ে গেছে। এখনও গ্রামের মানুষ যেহেতু
যা রাষ্ট্রীয় রাজনীতি ঢুকেছে, এখন লোকে একটা অবস্থান নিতেছে। গ্রামের মানুষ তো এত বোকা না যে এমন কিছু বলে তারা বিপদে ফেলবে, তাদের নিজেদেরকে অসুবিধা করবে, তাই তারা বুঝে শুনে একটু কথা বলে। তো আমরা শ্রেষ্ঠ সময়টা পার করে দিয়েছি, তথ্যগুলো সংগ্রহ করে ফেলেছি। আমার ওই মতামত দেওয়ার ইতিহাস লেখার কোনো আগ্রহ নেই, আমি তথ্য সংগ্রাহক, আমি তথ্য। আপনি বেঁচে গেলেন, আপনি তথ্য সংগ্রহ হ্যাঁ, আপনারা বাঁচবেন না। না, আপনার আমি আমি আমার বাচ্চাকে ধরেন জানাতে চাই আমার দেশের মুক্তিযুদ্ধের ঠিকঠাক ইতিহাস। এখন আমার বাচ্চাটি এই মুহূর্তে যে যুগটি চলছে সেই জায়গায় এরা আসলে পড়াশোনা কম করতে চায়। সে মনে করে যে এটা আসলে আমি আমার স্কুলেই পড়বো। স্কুলের বইতে আসলে ঠিকঠাক কিছু নেই। আমি আওয়ামী লীগ আমলে পড়েছি, সবকিছুই আওয়ামী, বিএনপি এখন তার মতো করে সাজাচ্ছে। আমি জানি এরপরে যদি আবার কেউ আসে, যেমন জামাত ইসলামও বলছে যে তারা মুক্তিযুদ্ধের আসল দল, তো আমি জানি না ভবিষ্যৎ কি হবে। আমি কিভাবে আমার সন্তানটিকে ঠিকঠাক জানাবো বলেন? জানাতে পারবেন না। তার মানে আপনারা ফেল করেছেন। আমরা ফেল করেছেন বলে কোনো লাভ হচ্ছে না। আমি ফেল করেছি বা করেছি না, আপনি তো সারাক্ষণ যাচ্ছেন রাষ্ট্রের কাছে। আপনি তো, আপনার সাহস আছে এটা স্বীকার করার যে আপনার রাষ্ট্র, আপনি রাষ্ট্রের অংশ না। আর রাষ্ট্র এমন একটা বাস্তবতা যেটা এই রকমই ব্যবহার করে, সেটা সাহস আছে আপনার বলার? না। দেখেছেন সমস্যাটা কোন জায়গায়? ইতিহাস তো সমাজের, ৭১-এর ইতিহাস সমাজের ইতিহাস, রাষ্ট্রের না। রাষ্ট্রের অংশ, রাষ্ট্র আর সমাজ আলাদা। আমি একটু বলে নিই যে আপনার রাষ্ট্রের ইতিহাস, বাংলাদেশ যেটা আজকের ৭১ বাংলাদেশ, এইটার ইতিহাসের জার্নি শুরু হয়েছে ১৯৪০ সালে লাহোর প্রস্তাব। লাহোর প্রস্তাবের আমি জানি না লোকে কেন পড়ে না, খুব ঢাকা ইউনিভার্সিটি যেমন করে ৫২ থেকে শুরু হয়েছে। ৫২ ঝগড়াটা কোনটা ছিল জানেন? ৫২তে বলে যে বাংলা ভাষা বলে বলতে পারবে না, এটা একটা বাজে কথা। আপনি ১৯৪৮ সালের মুক্তিযুদ্ধের দলিল পত্রও তো এগুলো আছে, এগুলো দেখলেও তো পারে। ওখানে তো মোহাম্মদ আলী জিন্নাহ এসে বলেছে তোমরা তোমার দেশে কী ভাষায় কথা বলো আমার কি, তোমরা রাষ্ট্রিক দুইটা পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান, ওখানে উর্দু কথা ইত্যাদি ইত্যাদি যা বলে। ও মুসলমান নিয়ে অনেক বেশি ছিল, কারণ তাদের ঝগড়া হচ্ছে নর্থ ইন্ডিয়ার ঝগড়া। তাহলে কি জানাচ্ছে, ওই যখন ৪৬-এ চেঞ্জ হলো, ৪৬-এর আগে ৪০ থেকে ৪৬ পর্যন্ত আপনি যদি দেখেন, তাহলে এই স্বাধীন পূর্ব পাকিস্তান নিয়ে প্রচুর কর্মকাণ্ড হয়েছে। ওখানে ইস্ট পাকিস্তান রেনেসাঁস সোসাইটি বলে একটা সংগঠন পর্যন্ত হয়েছে, এগুলো বাংলা মিডিয়াতেই আছে, দেখলে পারে লোকে। আমি বলি স্টুডেন্টদেরকে ওটা পড়তে, যাই হোক পড়ে না। এবং ৪৬-এ পরে যখন নির্বাচনে জিতে গেল বেঙ্গল মুসলিম লীগ স্বাধীন দেশের প্রস্তাব নিয়ে, তারা তারপরে এটা জিন্নাহ চেঞ্জ করলো। জিন্নাহ চেঞ্জ করে জিন্নাহ বললো যে না এটা হয়নি, তাকে প্রোটেস্ট করলো, তখন প্রস্তাব আনলো এবং প্রস্তাবে দেখা গেল যে হ্যাঁ আসলেই ছিল আলাদা দুটো দেশ হওয়ার কথা, বলে এটা টাইপিং এরার। তো এটা তো টাইপিং এরার রাষ্ট্রকে টিকে থাকে নাকি? ওই ৪৬-এ যখন এক করে দিল জিন্নাহ যে এক পাকিস্তান হবে, প্রতিবাদটা কে করেছিল? আবুল হাশেম। আবুল হাশেম দেশে ফেরত আসলো, মানে কলকাতায় ফেরত আসলো, ফিরে সুভাষ বোসের লোকদের সঙ্গে সে বসলো, এবং এই বেঙ্গল কংগ্রেস যৌথ বাংলা ছিল। তো যৌথ বাংলার ব্যাপারে তাদের আগ্রহ কম ছিল, কারণ মেজরিটি হবে বাঙালি। ১৯২৩ সালে যখন বঙ্গভঙ্গ রদ হয়ে যাওয়ার পর ২৩ সালে যখন উঠলো যে জনসংখ্যার ভিত্তিতে চাকরি দেওয়া হবে, তখন সবচেয়ে বেশি এটা ছিল দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের। দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের এখানে লোক তো নামও জানে না, বেঙ্গল প্যাক্ট নামে। এই বেঙ্গল প্যাক্টে ছিল যে মুসলমান যেহেতু জনসংখ্যায় বেশি কিন্তু পিছিয়ে আসছে, তাদেরকে বেশি চাকরি দেওয়া হবে। এটার প্রস্তাবটার বিরোধিতা কে করলো? বেঙ্গল কংগ্রেস, অর্থাৎ হিন্দু জনগোষ্ঠী। তো এই দ্বন্দ্বটা আমাদের ইতিহাসে রয়েছে সব সময়। তো এই দুটো আলাদা ইতিহাস যদি হয়, কি করে একটা দুটো আলাদা ইতিহাস একসাথে রাষ্ট্র বানাবে? পূর্ববঙ্গের ইতিহাসের সঙ্গে নর্থ ইন্ডিয়া যেটা এখন পাকিস্তান, তাদের ইতিহাসও আলাদা। আমরা কি করে একটা রাষ্ট্র হব? এবং তার ফলে ১৯৪৬ সালে যৌথ বাংলা যখন হলো, মোহাম্মদ আলী জিন্নাহ হলো নেহরুকে আটকাও। ওর সঙ্গে এই অঞ্চলের সম্পর্ক খুবই দুর্বল, নেহরুকে আটকাবার জন্য সে সমর্থন করেছে আমার ধারণা ৪৭-এ তখন। এবং এই প্রস্তাবটা কে করেছিল যে এক পাকিস্তান হবে? হোসেন শহীদ সরওয়ার্দী, কারণ জিন্নাহর আদেশে। এই জিন্নাহর আদেশেই সেই যৌথ বাংলা আন্দোলনে সে যুক্ত হলো। কিন্তু এর প্রধান নেতা হচ্ছে আবুল হাশেম, এই বদরুদ্দীন ওমরের বাবা। এই ৪৭-এ গিয়ে ওটা যখন বঙ্গীয় কংগ্রেস প্রস্তাব দিল যে যৌথ বাংলা নয়, আমরা বঙ্গভঙ্গ চাই, এটা আপনি যেমন ভুল করলেন না, আমার ক্লাসের প্রতিটা ছেলে মেয়ে ভুল করে। কারণ আপনি সাইকোলজিক্যালি ধরে নিয়েছেন জিন্নাহ খারাপ, জিন্নাহ পচা,
ও নিশ্চয়ই এইসব হিন্দু মুসলমান করেছে, হিন্দু মুসলমান রাজি। হিন্দু মুসলমান তো একটা বাস্তবতা, এটা মেনে নিলেই তো হয়। আচ্ছা যাই হোক, তারপরে যখন শুরু হলো ওই সময় আবুল হাশেমের কিছু লোক তারা মিলে যেই জিনিসটা করলেন, যেটা হচ্ছে বা স্বাধীন দেশ করার প্রথম সংগঠন, ওটার নাম হচ্ছে ইনার গ্রুপ। এর নেতার নাম হচ্ছে মোয়াজ্জেম আহমেদ চৌধুরী, সিলেটের লোক, খুব সম্ভ্রান্ত পরিবার। ওই সিলেটে তো একটাই পরিবার মনে হয় সবাই, মোস্তফা আলীর মোস্তফা আলীর ওই পরিবারের লোক। তারা গোপনে করলেন এবং তারা আন্দোলন শুরু করলেন, এবং আমি তার সাক্ষাৎকারও আছে। এবং আমার মনে আছে আমি যে তারা কি কি করেছে না করেছে, তারা কি মডেল করেছিল, তারা মডেল করেছিল সুভাষ বোসের মতো বাইরে থেকে এসে এই পূর্ব পাকিস্তান দখল করে নেবে। তো এই ইতিহাসটা না জানা থাকলে, আমার একটা বই আছে ধারাবাহিকতার ইতিহাস, আমরা ধারাবাহিকভাবে রাষ্ট্রের একটা ইতিহাস, কিন্তু আপনি যদি সমাজের ইতিহাস যান, গ্রামের ইতিহাস যান, সাধারণ মানুষের ইতিহাস যান, আপনাকে যেতে হবে তো ফকির সন্ন্যাসী আন্দোলনে। ইতিহাস এক শ্রেণী দিয়ে হয় না, ইতিহাস দুইটা শ্রেণী যৌথভাবে হয়। 47 কেন, 71ও তাই। 71-এ যুদ্ধ করতে যাওয়া সম্ভব ছিল গ্রামের মানুষ ছাড়া? কয় হাজার গ্রামের মানুষ যুদ্ধ করেছে আর কয় হাজার সৈন্য যুদ্ধ করেছে, হিসাব করলেই তো বের হয়ে যাবে। আপনি যে 40,000 মনে করেন, ইন্ডিয়ান গভর্নমেন্ট আমাকে একবার বলেছিল ওরা 40,000-এর মতো হিসাব আছে ওদের। আমাদের এখানে কত হয়েছে আমি জানি না, এখন 1 লাখ না 2 লাখ হয়েছে আমি জানি না, মুক্তিযুদ্ধের হিসাব, ট্রেনিং প্রাপ্ত মুক্তিযুদ্ধ। এরা কে শহরের মানুষ, এত গ্রামের মানুষ যুদ্ধ করেছে, স্যাক্রিফাইস করেছে, মরেছে, যাই বলেন আপনি, আপনি তার পাত্তা দিচ্ছেন কোথায়? আপনি ঝগড়া করেন হলো নেতাদের নিয়ে, কারণ আপনি রাষ্ট্র, আপনি মনে করেন শ্রেষ্ঠ, আপনি মনে করেন ওরাই সিদ্ধান্ত নেবে কি হয়েছিল। কিন্তু এই রাষ্ট্রই তো আবার সেই মানুষের কাছেই ফিরে যায় না, কোথায় ফিরে যায়? ও সুযোগ মানুষকে ব্যবহার করে। হ্যাঁ, তো সে তো তার নিজে ব্যবহার করে, যে সো ব্যবহার করার একটা প্রক্রিয়া তো আসলে তার রাজনীতি, তার ভোট, তার নির্বাচন, তার সো মানুষকে তো আসলে বোঝাতে চায় যে সে যা ভাবে, সে যা ঠিক করে, সেটা সে ওই মানুষকে বোঝাতে চায়। তাহলে সে তো আবার সেখানে ফিরে যায়। তাহলে কেন রাষ্ট্র এই ভূমিকা নেয় না যে তাকে ঠিকঠাক জানাতে হবে? কেন ভূমিকা তার না জানিয়ে তো চলছে যখন, সে কেন নেবে? আর ও ভাবছে কি করে যে পাবলিক যে তার কি বিশ্বাস করে, এটা কেন ভাবা হচ্ছে? পাবলিক বলে আসেন, কথা বলেন, কি করব? আমরা নিজেদেরকে অনেক বেশি ইম্পর্টেন্ট মনে করি, আমরা এতটা ইম্পর্টেন্ট না। আচ্ছা, যারা আমরা ইম্পর্টেন্ট মনে করি এবং মনে করি যে মুক্তিযুদ্ধের ইতিহাসটা আমরা ঠিকঠাক মতো লিখতে চাই, তারাই কেন এই গ্রামীণ জনপদের মানুষ বা গ্রামীণ গণমানুষের যে যুদ্ধ ছিল সেটা সেইভাবে লিপিবদ্ধ করলেন না? আপনি কেন নারীর ভূমিকা নিয়ে করতে চান না? আপনাকে ভাগ একই সাথে আমি এটাও করতে চাই না, কেন আপনি ভাগ দেবেন কেন? ভাগ দেবেন কেন? না, আমি একটার পর একটাতে আসতে যাচ্ছিলাম। ওটাই তো হলো খুব সহজ সরল কথা ভাই। আপনি ক্রেডিটটা একা নিতে চান, রাষ্ট্র ক্রেডিটটা একা নিতে চায়, সোজা কথা। মানে আমি 15 খণ্ড আমরা যেটা করেছি, আমরা একটা প্রকল্প করেছি, এইটা আমি নর্থ সাউথ ইউনিভার্সিটিকে আমাদের সমস্ত দলিল দিয়ে দিলাম। এখন আমার যাওয়ার সময় হয়েছে, অতএব আমি খারিজ করছি সব যত কাজ। তো ওখানে আমরা তো 2300 গ্রামের জরিপ করেছি, গ্রামের মানুষ কী করেছে 71-এ। বার করতে পারবে ওটার সঙ্গে কোনো ওই কাজটার কথা বলছেন, আর কেউ করেও নি বোধহয়, আগ্রহ হয়নি। তার মানে আমার ইতিহাস নিয়ে এক ধরনের জুয়া খেলা সবসময় হচ্ছে। না, জুয়া খেলা না, ইতিহাস নিয়ে আমরা যেটাকে ধারণা করছি, না আমি এইভাবে বলি, ইতিহাস নিয়ে আমরা যেটাকে মনে করছি, ইতিহাসটাকে মহান করতে হবে, ইতিহাসটাকে আমার পক্ষে রাখতে হবে, ইতিহাসটাকে সেই কথাই বলতে হবে যেটা মানুষ শুনতে চায়। তো সেই নির্মাণ করছি আমরা, নতুন নির্মাণ করছি, যেটা তথ্যভিত্তিক না। তথ্যভিত্তিক ইতিহাস ধারণ করার ক্ষমতা আছে কিনা বাংলাদেশের মানুষের, এটাও নিয়েও প্রশ্ন করা যেতে পারে। তাহলে আমরা আগে দেখেছি যে মানে ইতিহাস বিকৃতি, দলীয়করণের ঘটনা ঘটেছে, জুলাই অভ্যুত্থানের পরে আমরা দেখছি যে এখন মুক্তিযুদ্ধের ইতিহাসটা আরেক ধরনের পাল্টে দেওয়ার চেষ্টা হচ্ছে। যেমন বলা হচ্ছে যে স্বাধীনতার ঘোষণাপত্র ভারত ড্রাফট করে দিয়েছে, এই বক্তব্য পাওয়া যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বলা হচ্ছে যে তিনি একজন বিশ্বাসঘাতক ছিলেন, যেটা আমরা পাকিস্তানকেও বলতে দেখেছি যে বঙ্গবন্ধু বিশ্বাসঘাতক ছিলেন। এইটা তাহলে মানে এখন তাহলে আমার এই ইতিহাসের লেখার দায়িত্ব কে নেবে, কারা নেবে? কারণ আপনি তো শুরু থেকেই বলছিলেন যে আমি ঠিকঠাক জানি না বলেই তো আমি ঠিকঠাক বলতে পারি না। তাহলে এই যে নতুন প্রজন্মের কাছে একটা বয়ান তৈরি হচ্ছে এবং তারা সেটাকে সেভাবে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে, এটা আটকাবে কে? কিভাবে আটকাবো আমি? কারণ আমি আটকাবো? আমার কোনো কিচ্ছু আটকাবো না, যে যা খুশি বলবে, তাতে কি এসে যাচ্ছে? বিন্দু মাত্র এসে যাচ্ছে না।
বিন্দু মাত্র কিছু এসে যাচ্ছে না। এ তো সবসময় বলেছে মানুষের তো কোনো তাহলে আমি এই ধারণা নিয়ে বড় হব, বাড়বো। আপনি এই ধরেন যদি এই সরকার চলে যাওয়ার পরে আরেকটা সরকার আসে, তারা এটা আরেকটা বলবে, আবার আরেকটা সরকার যদি আসে তারপর আরেকটা বলবে, আরেকটা সরকার আসে তারা একটা বলবে, কার কি এসে যাচ্ছে? এখন নিজের কাজটা করাটাই তো অনেক বেশি গুরুত্বপূর্ণ, ওই কাজটাই তো মানুষ করতে চায় না। না ধরেন আমি যদি একটু কোট করি এখান থেকে একটা লেখা, যেমন ডাচ লেখক এবং গবেষক উইলেন ভ্যান শ্যান্ডেল, নিশ্চয়ই আপনি তার লেখা পড়েছেন। হ্যাঁ, আমার দোস্ত। তিনি যেমন বলেছেন যে বাংলাদেশ এমন একটা দেশ যার কোনো স্থির ইতিহাস নেই। এক একটি সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে স্কুল কলেজে তাদের নতুন নতুন ইতিহাস তৈরি হয়। ফলে এভাবে নিজের দেশের ইতিহাস বিষয়ে অস্থিতিশীলতা এবং বিভ্রান্তি নিয়ে যে তরুণ প্রজন্ম বেড়ে উঠছে, তা বাংলাদেশের ভবিষ্যৎ রাজনৈতিক প্রক্রিয়ার জন্য একটা টাইম বোমা। ভ্যান স্যান্ডেল তো হলো, ভ্যান স্যান্ডেলের সম্পর্কে তো আপনার পরিচয় নাই। ভ্যান স্যান্ডেল নানা ধরনের ইতিহাস করে, বিশেষ করে ওই যেটা চট্টগ্রামের আদিবাসীদের উপরে সে অনেকগুলো কাজ করেছে। কথা হলো আপনি একটা বিবিধ জাতি গোষ্ঠীর মানুষ, আপনার নানা ধরনের ইতিহাস, আপনার পরিসরগুলো একাধিক, রাষ্ট্রিক পরিসর আছে, সামাজিক পরিসর আছে, আপনার এই বিভিন্ন ইতিহাস থাকতে পারে। ভ্যান স্যান্ডেল মনে করছে সবাই এক মিলে, এটা খুব ওয়েস্টার্ন ধারণা যে একটা ইতিহাস থাকবে। আর আমার দেশের রাষ্ট্র তো দুর্বল, ভ্যান স্যান্ডেল তো এইটাই ধারণাটা ভ্যান স্যান্ডেলের কম, যে রাষ্ট্র দুর্বল। ভ্যান স্যান্ডেল যেই দেশের মানুষ, সেই দেশের রাষ্ট্র তো অত্যন্ত সবল। আমি পৃথিবীর 16টা দেশে থেকেছি, তার মধ্যে 16টা দেশের মধ্যে 12টা মানে আমি কি মানে উন্নত কিসিমের দেশ বলতে কোনটা বলে, উন্নত কানাডা, ইউরোপ, ইউএসএ, আর বাকি থাকে না। এই তো থেকে এই তিনটা দীর্ঘদিন থেকেছি আমি আফ্রিকায় থেকেছি, আমি সাউথ আমেরিকায় থেকেছি, আমি সাউথ এশিয়ায় দেখেছি, বিভিন্ন দেশের বিভিন্ন অবস্থা। যেই দেশের রাষ্ট্র সবল, যেগুলো হলো পশ্চিমা দেশগুলো, সেখানে ইতিহাস নিয়ে বিভ্রান্ত নাই, কারণ আমার তো গবেষণার বিষয়। এত গবেষণার বিষয় না, এত রাজনীতির বিষয়। রাজনীতি ভ্যান স্যান্ডেলের দুঃখ তো হচ্ছে যে এখানে এক ইতিহাস নাই কেন। তো এক ইতিহাস থাকবে কি করে? এটা বিবিধ একটা, কি বলবো, শুধু জনগোষ্ঠী নয়, বিবিধ একটা প্রতিষ্ঠান ভিত্তিক দেশ। আর দেশ, রাষ্ট্র, সমাজ, এই তিনটের মধ্যে আমরা ব্যবধান করি না, বুঝতেও পারি না, ফর্মাল ইনফর্মাল বুঝি না। আমাদের এই ফর্মাল ইনফর্মাল বোঝাতে গেলে আমার সবচেয়ে কষ্ট হয়। আমি যেহেতু ইনফর্মাল নিয়ে আর ফর্মালের কম্প্যারিজনটা সবচেয়ে বেশি করি আমাদের গবেষণায়। আমাদের দেশের অর্থনীতি সবচেয়ে বেশি আসে বিদেশের টাকা থেকে। এই দেশে প্রায় 25 থেকে, আমি গত সরকারের মন্ত্রী বলেছিল যে প্রায় 25 মিলিয়ন মানুষ অভিবাসী। তো 25 মিলিয়ন মানুষ যদি অভিবাসী হয়, তার মানে তার পরিবারে আছে অ্যাভারেজে 5 জন লোক। কতজন হয়? 125 মিলিয়ন। তো তার 125 মিলিয়ন লোক আমার দেশের অর্থনীতির উপরে নির্ভর করে না। এবার ভাবতে পেরেছেন আপনার এই 200 মিলিয়ন দেশে, এই পৃথিবীর কোনো দেশের এই অবস্থা আছে? এই বাস্তবতাকে আপনি বুঝতে পারেন যে আমার দেশের রাষ্ট্রর ভূমিকা, অবস্থানটা কি, এইটা বোঝা যায়। তো সেই গবেষণাটা না করে খামাখা কে কি বললো ওইটার পিছনে কে দৌড়াতে যাবে? আমার কোনো আগ্রহ তো নাই। এটা কোনো ভূমিকা পালন করবে না, করতে পারছে না। আপনি চিন্তা করেন, এই দেশে যদি সবাই, যদি অভিবাসীরা দেশে ফেরত যেত, আপনার রাষ্ট্রের ক্ষমতা ছিল এদের সবাইকে সমান সমান সুবিধা দেওয়ার। সেটা স্যানিটারি টয়লেট হোক বা কী বলে বয়স্ক ভাতা হোক, ছিল না। আমি বিবিসির জন্যে যখন একটা সিরিজ করলাম, আমি আবিষ্কার করলাম যে বয়স্কদের ওপরে তো এখনও তো খুব একটা কেউ খরচ করে না। সবচেয়ে বেশি বয়স্করা কোন জায়গায় গিয়ে স্থান পায়? গরিব বয়স্করা, মাজারে। বুঝতে পারছেন? এবার আপনার সমাজের এই হচ্ছে চরিত্র। জিল্লুর ভাইয়েরও তো আছে যে পুলিশ যদি একবার দেখা হয়, তো তাহলে পুলিশের কাছে না যাওয়াটাই হয়ে যায় একটা বড় প্রায়োরিটি। কোনো একটা বিপদে পড়লে মানুষ তো পুলিশের কাছে যেতেও ভয় পায়, তাকে তো পয়সা দিতে হবে, এই করতে হবে। যেখানেই যান আপনি, একটা ফাইল নিয়ে যদি সরকারের কাছে যান, পারবেন আপনি? ইনফর্মাল সোসাইটি যে জিনিসটা হয়, কেন ইনফর্মাল সোসাইটি ফর্মাল হয় না? কারণ সে নেগোসিয়েশন করে যে আমি ওইখানে গেলে আমার কত টাকা খরচ হবে, এখানে গেলে কত টাকা, কত যেটা ঝামেলা হবে। ওখানে গিয়ে তো তার ঝামেলা অনেক, তার কী দরকার আছে ভাই? আমার ব্যাংকে যাব কেন? আমি ডাক দিলে কোটি কোটি টাকা প্রাইভেট সেক্টর থেকে পাওয়া যাবে। তো বেশিরভাগ মানুষ সরকারের সঙ্গে কোনোভাবে কোনো সম্পর্ক রাখে না।
আচ্ছা, তাহলে আমি আপনাকে যাই প্রশ্ন করছি, আমার আলাপ আসলে অন্যদিকে যাচ্ছে। তার মানে এখন এই যে না, আলাপ অন্যদিকে যাচ্ছে না। আপনার যেটা হচ্ছে যে আপনার অবস্থানটা হচ্ছে রাষ্ট্রিক ইতিহাস, আমার অবস্থানটা হচ্ছে সামাজিক ইতিহাস, এইটাই। আচ্ছা, আমরা দুই জায়গায় দাঁড়ানো। আহ, তাহলে আমার রাষ্ট্রের ইতিহাস এবং রাষ্ট্রিক অবস্থান এবং সামাজিক অবস্থান, এই দুইটারকে মেলানো যায় কিভাবে? এখনকার যে অবস্থা তাতে তো মেলাতে হবে কেন? না, মেলাতে হবে কেন না, এটা হচ্ছে যে হলো যে এখন আপনার প্রয়োজনও নাই। আপনারা যে করতে যায়, আমাদের দেশের যারা গবেষণা করছেন তারা তো রাষ্ট্র সমাজ যে আলাদা, এটাই তো প্রথম তো তাদের বুঝতে হবে। তো সেটা করতে হলে তো বাংলাদেশে এসে প্রথম মাঠে গবেষণাটা করতে হবে। আমাদের সুবিধাটা কি ছিল, আমরা খুব কম বয়সে গবেষণার সঙ্গে যুক্ত হয়ে পড়েছি। ৭২-৭৩-এর দিকে যুদ্ধ শেষ হওয়ার ২-১ বছরের মধ্যে আমরা গবেষণা করা চলে গেছি। তো আমরা তো দেখেছি গবেষণা করতে করতে পরিবর্তন। অতএব আমরা যখন নিজেরা প্রাতিষ্ঠানিকভাবে প্রতিষ্ঠানের হয়ে গবেষণা করতে গেছি, সেই ইতিহাস চর্চাই হোক বা অন্য চর্চাই হোক, আমরা তো অলরেডি জানি। আমি বলি, আমি পণ্যখণ্ড, এটা আমার জীবনের শ্রেষ্ঠ কাজের সঙ্গে জড়িত হবে এবং সব কিছু শিখেওছি, কারণ সামাল দেওয়া। আমি কীভাবে বলি, আমি একটা ঘটনা বলি। পণ্যখণ্ড দলিলপত্র হবে, আমি হাসান ভাইকে বললাম, ওখানে ৬ খণ্ড, প্রথম স্টেজে ছিল ৬ খণ্ড হবে। তো আমি বললাম হাসান ভাইকে যে, হাসান ভাই ২ খণ্ড যে আপনি ইতিহাসের মধ্যে লিখেছেন, ৪ খণ্ড দলিল হবে আর 2 খণ্ডই হল। সরকার কোনোদিন নিজের ইতিহাস লিখতে পারে না, সরকার কোনোদিন নিজের ইতিহাস লিখতে পারে না, ওটা কেউ বিশ্বাসও করবে না, আপনাদের মাইক দিব পিঠ হবো, হয়তো তুমি কী বলো। তাই আমি বললাম যে দেখেন, আপনি এতগুলো আমরা দলিল পেতে পারি, এই 15 খণ্ড, আপনি এই 15 খণ্ড দলিল, আর আপনার বলার কি দরকার আছে ওটা, আর 1 খণ্ড সাক্ষাৎকার থাকবে, এটা বললেই হয়ে গেল। ওর দেখেন আপনি সরকার কিছু বলে কি না। তো আমি প্রস্তাবটা, সরকারের আমল এটা হলো জিয়াউর রহমানের আমলে। তো গেলাম, তো সরকারের যেসব বিউরোক্রেসি আছে, এ আছে, প্ল্যানিং কমিশন থেকে আরম্ভ করে সমস্ত কিছু পাস হয়ে গেল। ওর কি টাকা পড়েছে এইটা দেখার, ও দেখতেছে আচ্ছা এই বেশি চেয়েছি, কত 33 লাখ ছিল, 33 কি 40 লাখ এরকম কোনো একটা হিসাব ছিল আমাদের বাজেটে, পুরো প্রকল্পের বাজেট। পার হয়ে গেল দলিলপত্র, এর মধ্যে প্রথম আর দ্বিতীয় খণ্ডে দলিলপত্র। আমি বাটপারি করতে শিখেছি ওইখানে, খুব দারুণ এবং উন্নত কিসিমের বাটপারি। আমি এটা বলি, সেটা আমার মনে আছে কলিমদাদ খান সাহেব বলে এক ভদ্রলোক ছিলেন, উনি মিনিস্ট্রিরই, ইনফরমেশন মিনিস্ট্রির একটা জায়গা থেকে উনি বললেন যে এখানে প্রায় 200-300 ইন্টেলিজেন্সের ফাইল আছে। এটা 58-62, প্রথম 2 খণ্ড মুক্তিযুদ্ধের দলিলপত্র হচ্ছে পটভূমি, যেটা আমার নিজের কাজ, যেটা সবচেয়ে বেশি আমি গবেষণা করেছি, পটভূমির গবেষণা। তো ওটা আপনি নিতে পারেন। তো আমি দেখা করলাম গিয়ে, ততক্ষণে আমার 2 বছরের চাকরি হয়ে গেছে প্রায়। আমি ততক্ষণে বুঝে গেছি যে সরকার জিনিসটা কী। তো আমি গিয়ে বললাম যে আমি এরকম এসেছি মুক্তিযুদ্ধ ইতিহাস প্রকল্প থেকে, দলিলগুলো আমরা চাই। তো ওরা তখন বললো যে না, দলিলগুলো দেওয়া যাবে না, আপনাদের কী অথরিটি আছে, এ আছে ও আছে, আপনাদেরকে এই আপনারা প্রকল্প, আপনারা এই সেই হাবি যাবি, আপনারা সরকার থেকে একটা আদেশ নিয়ে আসেন, সরকার তো আদেশের উপরই চলে, চিঠি নিয়ে আসেন বা এরকম। আমি ততক্ষণে বুঝে গেছি সরকার জিনিসটা কি। আমি একটা চিঠি লিখলাম যে সরকারকে, যে এরকম একটা দলিল আছে এখানে, যেটা আমাদের কাজের জন্য খুবই গুরুত্বপূর্ণ, ওই কাজের জন্য গুরুত্বপূর্ণের জন্য একটা আদেশ দেওয়া হোক, যাতে সরকার এই দলিলগুলো আমরা এনে মুক্তিযুদ্ধ ইতিহাস প্রকল্পে ব্যবহার করতে পারি, এটা বললাম। তো আমি তো জানি সরকার কি বলবে। সরকার লিখলো না, এই ধরনের কোনো আমরা আদেশ দিতে পারবো না, আপনাদের অফিসের কোনো লোক অ্যাসিস্ট্যান্টে এখনও না, এটা পার্লামেন্ট থেকে যখন পাস হবে তখন আপনাদের অফিসকে দলিল দেওয়ার চাওয়ার অধিকার আপনারা পাবেন। আমি এটাই চাইছিলাম, যেটা আমি করলাম। তখন একটা চিঠি তৈরি করলাম, কী লিখলাম আমি, যে আপনাদের কথা মতো আমি এত তারিখে সরকারকে চিঠি দিয়েছি, সরকার এত তারিখে তার উত্তর জানিয়েছেন, দয়া করে দলিলগুলো দিয়ে দিন। দিলাম, বলে ভাইড লেটার নাম্বার, ও আচ্ছা ভাইড লেটার নাম্বার তো এখানে আছে, ও ঠিক আছে, আচ্ছা দিয়ে দিন। হ্যাঁ, আমি 2টা রিক্সা করে, তাদের ওটা দেখারও দরকার হয় না, ও তো চায় ওই যে নাম্বারটা। আমি তো শিখে গেছি, আমি দলিল নিয়ে চলে এলাম। এটা মুক্তিযুদ্ধের প্রথম এবং দ্বিতীয় খণ্ডে প্রচুর আছে, বিশেষ করে গোপন দলিলগুলো।
এই মৌলানা ভাসানী সম্পর্কে কী বলেছে, শেখ মুজিব সম্পর্কে কী বলেছে, এইখানের যে মুক্তিযুদ্ধের এই যে ইস্ট বেঙ্গল লিবারেশন পার্টি 1958 সালে মার্শাল ল হওয়ার পরে প্রথম প্রচেষ্টা হলো ইস্ট বেঙ্গল লিবারেশন পার্টি। এটা জামালপুরের আলী আসাদ নামে এক লোক এবং তার সঙ্গে আর অন্যান্য ছিলেন আব্দুর রহমান সিদ্দিকী। তারা যে স্বাধীনতার প্রচেষ্টার জন্য ইন্ডিয়া পর্যন্ত গিয়েছিল, এদেরকে জেলে নিয়ে গিয়েছিল। অলিহাদ সাহেবের বইতেও এদের রেফারেন্স আছে। আচ্ছা, তাহলে একটা জিনিস একটু জানতে চাই আপনার কাছ থেকে, সেটা হচ্ছে যে এই যে মুক্তিযুদ্ধের এত বড় গবেষণা, সেই গবেষণা করতে যে আপনার কাছে কি মনে হচ্ছে যে এই যুদ্ধটা কি 9 মাসের রণাঙ্গনের যুদ্ধই ছিল, নাকি এটা আসলে আরো দীর্ঘ যুদ্ধ? না না, দীর্ঘ যুদ্ধ তো বটেই, যে কেউ বলবে এটা দীর্ঘ। যে আপনার রাষ্ট্রের ইতিহাস আমি বললাম 1700, আপনার রাষ্ট্রের প্রাতিষ্ঠানিক ইতিহাস এই যে 1905 সালে যখন বঙ্গভঙ্গ হলো, তখন আপনার এই সামাজিক ইতিহাসটা রাষ্ট্রিক ইতিহাসে পরিণত হলো। এটা কি আসলে জনযুদ্ধ ছিল কিনা? জনযুদ্ধ মানে কি? কোনটা জনযুদ্ধ ছিল কিনা? এই পুরো মুক্তিযুদ্ধের এই সময় জনযুদ্ধ হচ্ছে, আমি বলি জিনিসটা, সেটা হচ্ছে যে এই 5 সালের পরে রাজনীতিতে প্রাতিষ্ঠানিকভাবে দল এলো, রাজনৈতিক দল। কেন? কংগ্রেস এর আগে কিন্তু বঙ্গে রাজনীতি করেনি এত সবলভাবে। মুসলিম লীগের জন্মই হয়েছে বঙ্গভঙ্গের পরে। এই 5 থেকে 11তে কিন্তু ইংরেজ সরকার দেখলো যে কংগ্রেস কতটা সবল, কলকাতা কতটা সবল এবং হিন্দু মধ্যবিত্ত জনগোষ্ঠী কতটা সবল। ওটাতে যেইটা হলো কিন্তু সেটা হলো বঙ্গ থেকে রাজনীতিটা দিল্লিতে চলে গেল। এরপরে বঙ্গের কোনো গুরুত্ব আর ছিল না। বঙ্গ সবসময় দিল্লির রাজনৈতিক দলের অধীনস্থ হলো এই পার্টিশন অফ বেঙ্গলের পরে। আর স্থানীয়ভাবে যে জিনিসটা হলো সেটা হচ্ছে আপনি প্রথম আপনার সামনে একটা উপরাষ্ট্রিক বাস্তবতার চেহারা দেখলেন, যার নাম পূর্ববঙ্গ। এইটা থেকেই আপনার প্রাতিষ্ঠানিক ইতিহাস শুরু। আর অপ্রাতিষ্ঠানিক ইতিহাস যদি জান, এটা বিভিন্ন ধারাবাহিকতায় এগিয়েছে। এবং আমি বলবো শুরু করতে হলে আমি নিজেই শুরু করবো, যে সেটা 1760 ফকির সন্ন্যাসী আন্দোলন, যেখানে মধ্যবিত্ত শ্রেণী যারা হচ্ছে এই ফকির সন্ন্যাসীরা আর সাধারণ মানুষ একসাথে মিলে যুদ্ধ করেছে। এইটাই ধারাবাহিকতা। এই যে আমাদেরটা মহান, মানে 71 মহান, আমরা 24-এর অভ্যুত্থানের পর দেখলাম যে 24-এর অভ্যুত্থানকে বলা হচ্ছে 71-এর সমান মহান। এই যে তরুণ প্রজন্ম এই তাদের ভাষায় বিপ্লব বা অভ্যুত্থান ঘটালো, তারা বলছে যে এটি মুখোমুখি দাঁড়াবে, সামনাসামনি দাঁড়াবে, এটিও মহান ওটিও মহান। এই তর্ককে আমরা আসলে দেখতে পাই যে কোনটি মহান, এবং এই যে মহান তৈরি করার যে চেষ্টা, এটাতে সামনের বিপদটা কি? আমার এই ব্যাপারে কোনো কিছু নাই, আমার এই ব্যাপারে কোনো ভাবনাও নাই, চিন্তাও নাই, কারণ এটাকে আমি গুরুত্বপূর্ণ মনে করি না। মহান বলছে, যদি মহান হয় তো মহান হবে। কিন্তু আমি তো ইতিহাসবিদ হিসেবে বলছি, আমি ইতিহাসবিদ বলবো যে 71-এ থাকুক। আমি কোনো সময় বলিও না মুক্তিযুদ্ধ, এবং এমনকি আমার স্যার তো একটা বইও লিখেছে, মুক্তিযুদ্ধ আর কী বলে স্বাধীনতা যুদ্ধের তফাৎ। স্বাধীনতা হচ্ছে রাষ্ট্র, আর মুক্তি উনি বলছেন সমাজ। আমি বলছি মুক্তি আর স্বাধীনতা যুদ্ধকে না বলে 71-এর যুদ্ধ বললেই তো হয়। কারণ ইন্ডিয়া তো আমার মুক্তিযুদ্ধ করতে আসেনি, ইন্ডিয়া তার নিজস্ব যুদ্ধ করেছে। এবং ইন্ডিয়ার পাকিস্তানের একে অন্যের প্রতি যে ধারণা, এটা কিন্তু তাদের যুদ্ধ। এবং এটা কিন্তু একটা জিনিস খেয়াল করবেন, নর্থ ইন্ডিয়ার দুইটা শক্তি তারা যুদ্ধ করছে, এবং তাদের যুদ্ধের ইতিহাস খুব দীর্ঘদিনের। আপনার এই অঞ্চলটায় আপনি কোনোদিন নর্থ ইন্ডিয়ান বাদ দিয়ে থাকেননি 1971 সালের আগে আপনার। এবং এখন আমাদের কি হয়েছে, এখন ইন্ডিয়ার সঙ্গে আমাদের সম্পর্ক খারাপ। নর্থ ইন্ডিয়ার সঙ্গে বঙ্গের সম্পর্ক সব সময়, কারণ ওরা তো সবসময় দখলদার এখানে। আপনি তো হচ্ছেন ওদেরকে, এখানকার মানুষদেরকে আর্যরা কি বলতে জানেন? অসুর মানে আপনি প্রাণী তুল্য না। এবং এই সময় এবং এখানে এসে কোনো ওই উচ্চ শ্রেণীর ব্রাহ্মণ, এখানে ব্রাহ্মণ কম কেন? কারণ আপনার তো রাষ্ট্র নাই। রাষ্ট্রের ব্রাহ্মণ লাগে, রাষ্ট্রের ক্ষত্রিয় লাগে, রাজন্য যাদেরকে বলে ওরা। হ্যাঁ, তো আপনার তো রাষ্ট্র নাই কোনো, রাষ্ট্র তো ওদের। আপনি বলেন যে আমি ওই। পালরা কি বাঙালি ছিল? সেনরা তো সেনরা যে সাউথ ইন্ডিয়ান ছিল, এটা কয়জন মানুষ জানে? আমি খুব আশ্চর্য হয়ে যাই, এগুলো কেউ জানে না। এবং তারপরে মনে করেন আপনি মোগলরা যে এসছে, তারা তো তারা তো দেশের বাইরে থেকে এসে দখল করে তারপরে এই এলাকাগুলো দখল করেছে, বক্তের খিলজিরা। তারপরে এসছে মনে করেন মোগলরা, কারানি এসছে, বা আপনি আফগানরা এসছে, তুর্ক আফগানরা এসছে, তারপরে আসছে ইংরেজ, তারপরে আসছে পাকিস্তান। নর্থ ইন্ডিয়ায় কে ছিল না?
আপনি বেসিক্যালি এখন ঝগড়া করছেন নর্থ ইন্ডিয়ার সঙ্গে, ঝগড়া করছেন না, আপনাদের এটা তো হিস্ট্রিক্যাল, এটা কোনো বিষয় না, আপনি বড় ইতিহাসের অংশ, আপনাকে বলে লাভ না নেই। তাইলে এখন যদি আমি 24কে ইতিহাসের অংশ করতে চাই, তাকে কোন সম্মান দিয়ে, মানে 71-এর সমান সম্মান দিয়ে তাকে রাখবো, নাকি মুখোমুখি করে রাখবো, নাকি আসলে, কারণ এটা তো ইতিহাসবিদের কাজ, একজন ইতিহাসবিদ না, ইতিহাসবিদের এটা কাজ নেই। ইতিহাসবিদের কাজ হচ্ছে তথ্যগুলো সংগ্রহ করে উপস্থিত করা। ইতিহাসবিদকে মহান করারও কোনো কিছু নাই, ইতিহাসবিদকে ছোট করারও কিছু নাই। এটা ইতিহাসবিদের কোনো কাজই না। যে এটাকে মনে করে কাজ করা, এ করে, সেই ইতিহাসবিদ না। তাহলে এরা যে এখন এই সামনে যে এটাকে দাঁড় করাচ্ছে, এটার কি কোনো বিপদ আছে বলে কি আপনি মনে করেন? সামনের দিনগুলিতে, আজকে থেকে 30 বছর পরে যে ইতিহাস লেখা হবে, সেখানে কি কোনো বিপদ ঘটবে বলে মনে করেন? মানে কোনটা গুরুত্বপূর্ণ? 30 বছর পরে যে তথ্য আছে তার ভিত্তিতে লিখবে। 30 বছর আগে মানুষ কি ভেবেছে কি বিপদ হতে পারে? না, ভাবেনি। মানুষ তো রুজি করে, রুজিতে যদি প্রয়োজনীয় হয় সে এরকম করে কিছু মানুষ লিখবে, আর বেশিরভাগ মানুষ লিখবে হয় কিছু পাওয়ার জন্য, আর কিছু মানুষ লিখবে আচ্ছা ঠিক আছে আমি ইতিহাসটা লিখি, ওই তথ্য যদি থাকে তাহলে লিখবে, না হলে লিখবে না, এটা তেমন কি আছে। আচ্ছা, তাহলে একজন ইতিহাসবিদের কাছেই আমি একটু জানতে চাই, বা গবেষকের কাছে জানতে চাই, ইতিহাসবিদ না, গবেষকের কাছে জানতে চাই যে জামাত ইসলামের নেতারা এখন বলছেন যে তারাই আসল মুক্তিযুদ্ধপন্থী। তারা বিভিন্ন জায়গায় এই সমস্ত কথাবার্তা বলছেন। এটা আপনার আমার জন্য অনেকের কাছেই হয়তো এটা একেবারে বালখিল্য কথাবার্তা, কিন্তু এই বয়ান এখন ধরেন যারা রাষ্ট্রের অংশ না, আপনার ভাষায় সমাজেরই অংশ, সেই সমাজের বিভিন্ন স্তরে পৌঁছাচ্ছে, একটা ন্যারেটিভ তৈরি হচ্ছে, সেটা সামনের দিনের জন্য কতটা খারাপ হচ্ছে, এই শিকড় কত গভীরে যাচ্ছে যে মুক্তিযুদ্ধের ইতিহাসের অংশ তারাই, মূল মুক্তিযুদ্ধটা তারাই করেছিল। এইটা বলারও তো কোনো মানে হয় না, এটাকে খণ্ডন করারও কোনো মানে হয় না। এটা লোকে যারা জানতে চাইবে, কেউ যদি জানতে চায়, ভাবতে চায় তো সে ভাববে, আর কেউ যদি জানতে চায় সে ওই সময় দেখবে দলিলপত্র আছে, এরকম তো প্রচুর বই আছে, আমাদেরই বই আছে, আমারই একটা বই আছে। ধরেন আমার বই তো এখন লোক পড়ে না, আমার এখন না আমি বলছি ইতিহাস এখানে। আপনি তো অনেক তো বই লেখা, আমার বোধহয় কোথাও 14টা না 15টা বইই আছে আমার, তো তাতে কি হয়েছে? কেউ পড়ে না। আচ্ছা, আমি আফসান চৌধুরীকে যতখানি চিনি তার চেয়ে অনেক 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 গুণ বেশি চিনি হচ্ছে আমার কোন ফিল্ম স্টারকে, আমার কোন এক রাজনীতিবিদকে আমি বেশি চিনি। ধরেন আমি ওবায়দুল কাদের, আমি সালাউদ্দিন আহমেদকে বেশি চিনি। না, আমার কথাটা শুনেন, আমি কি বলতে চাইছি। আমি বলছি তাতে কি এসে যাচ্ছে, ও জানলো একটা, ও ভুল কত কিছুই জানে, এটা আরেকটা জানলো, সঠিক একটা কিছু হয়তো সে জানবে, কি এসে যাচ্ছে কার? ও শেষ পর্যন্ত গিয়ে ওকে একটাই এসে যাচ্ছে, কারণ হচ্ছে এই যে প্রতিদিনের যে ঝগড়া, প্রতিদিনের যে ঘৃণা ছড়ানো, এই যে অস্থিরতা, অস্থির রাজনীতি, এগুলো তো সেই জায়গা থেকেই তৈরি হচ্ছে। আমার ঠিকঠাক না জানাটাই তো এটার মূল কারণ। না, আপনার অস্থির রাজনীতি ঠিকঠাক না আপনি ঠিকঠাক জানাটা আপনার জন্য বিপজ্জনক, কারণ আপনাকে তাহলে অনেক কিছু স্বীকার করতে হবে নিজের সম্পর্কে, অন্যের সম্পর্কে। আপনি সেটা করবেন না, তাহলে রাজনীতিতে টিকবেন কি করে? তো সেই জন্যেই যেটা মানুষ জানতে চাইবে, বলতে চাইবে, আর কিছু যে বিশ্বাস করতে চাইবে সেটাই করবে। ও তার মানে আমি বলতে দিব যে যা খুশি বলুক, কার কি এসে যাচ্ছে? বাংলাদেশের মানুষ কারোর কথা বিশ্বাস করে না, এটা আমরা মানতে পারি না। নিজের কথা ছাড়া সে আর কারোর কথা বিশ্বাস করে না। আমি বলি একটা কথা, আমাদের 71 আমি তো জীবনে বহুত কিছু করেছি, আমি এটা খুব অহংকারের সঙ্গে বলি, আমি 29টা চাকরি ছেড়েই দিয়েছি। তো না করে 29টা চাকরি রিজাইন করেছি আমি, না 26টা, 3টা আমাকে বের করে দিয়েছে। তার মানে এখন যা হচ্ছে সেটা ইতিহাস নির্ধারণ করে দিচ্ছে যে আমার দেশের রাজনৈতিক দলগুলো যেভাবে বিভাজিত, সেটা ইতিহাসের নির্ধারণ করা। তার মানে হচ্ছে এখানে রাষ্ট্র দুর্বল, রাষ্ট্র এখানে সবল হতে পারেনি, রাষ্ট্রের যে ভূমিকা পালন করার কথা সেটা করা হয়নি। তার ফলে রাষ্ট্রকে মানুষের এক অংশে আছে থাকতে, এটা তো আর যাবে না, আছে থাকুক। এটাকে সংস্কার করে কোনো লাভ হবে না, কারণ এটাকে সংস্কার করার মতো যে অবস্থানটা দরকার সেটা হচ্ছে কি, 1 বছর পরে তো মানুষের যারা সংস্কার কমিশনের যারা আছে তারাই তো প্রশ্ন তুলছে না যে এটা কি করা সম্ভব হবে কি না, এটা করার। তারপরে যখন নির্বাচন যখন হবে তখন নতুন সরকার আসবে, তারা কি এই সংস্কারগুলো মেনে নেবে কি না তাও তো আমরা জানি না। আর এই সংস্কারগুলো সংস্কারযোগ্য কি না
সে সম্পর্কেও লোকে প্রশ্ন তুলবে। বিষয়টা আমি এটা জানি না, আমার এটা আগ্রহের জায়গা না। আমি বলছি যে এটা একটা দুর্বল রাষ্ট্রের দেশ, এবং এই রাষ্ট্রটা লোকে মার্কসিজমের যেমন একটা বড় কথা আছে না, স্টেট শ্যাল উইদার অ্যাওয়ে, এখানে উইদার করার মতো কিছু হয়নি, বিকজ স্টেট হ্যাজ নট রিয়েলি গ্রোন, যে এটা প্রতিষ্ঠিত হয়, যে রাষ্ট্রের যে ভূমিকা হয়, এবং এটা নিয়ে তো অনেক গবেষণা। না না না, এই যে স্টেটটা যে বড় হলো না, কেন হলো না? না, বিকজ তার 54 বছর বয়স। না, অনেক সময় বিকজ ইউর ইকোনমি ইজ নট, আপনার অর্থনীতি তো রাষ্ট্রিক না, আপনার অর্থনীতি তো প্রাতিষ্ঠানিক না। আপনি যেটা ক্রোনো ক্যাপিটালিজম, লাইনবাজির অর্থনীতি, আপনি একে চিনলে বড়লোক হবেন কি করে? আপনাকে চিনতে হবে। আপনি বাজার অর্থনীতিতে যান না তো, আপনি আত্মীয়ের অর্থনীতিতে রয়েছেন। আপনার রাজনীতিও আত্মীয়, বাজারও অর্থনীতিও আত্মীয়, তা আপনি লাইনবাজি করেন। তো সাধারণ মানুষ তার লাইনবাজির অর্থনীতির অংশ না। এখন যেটা হয়েছে, আমাদের দেশে এত লাইনবাজ বের হয়ে গেছে যে লাইনবাজের মধ্যে কম্পিটিশন তৈরি হয়েছে। তো লাইনবাজের কম্পিটিশনের কারণে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক মানুষ। ধরেন যারা বাদ পড়ে গেছে, লাইনবাজির অর্থনীতি থেকে বাদ পড়েছে এই সরকার পরিবর্তনের কারণে, রিজিম পরিবর্তনের কারণে, তারা আরেকটা নতুন লাইনবাজ অর্থনীতিতে চলে এসছে। আবার পুরনো লাইনবাজরাও আবার ঢোকার চেষ্টা করছে। এই তো আপনার এইখানে রাষ্ট্রের প্রয়োজন হয় কেন, এইটা তো স্বীকার করতে পারি না। আমি পশ্চিমা দুনিয়ায় পড়িয়েছি, আমি পড়িয়েছি, এটা আমার একটা অহংকার না, জাস্ট বলা। আমি পড়িয়েছি, আমি হার্ভার্ড বলছি, আমি অক্সফোর্ডের ফেলো ছিলাম, অতএব খুচরা পার্টি না আর কি। আমার কথা হচ্ছে যে এটা তো পরিষ্কার পশ্চিমা অর্থনীতি পড়লে যে আপনার ক্যাপিটালিজম ডেভেলপ না করলে আপনার রাষ্ট্র ডেভেলপ করবে না। তো আপনার এখানে তো বাজার মার্কেট অর্থনীতি ডেভেলপ করেনি। আর সমাজতন্ত্র, আমি তো অন্য দুইটা দেশেও আমি কয়েকবার গেছি সোভিয়েত ইউনিয়ন। আমি গেছি সোভিয়েত ইউনিয়ন যখন পতন হয়েছে, আল্লাহ রে আল্লাহ, ও কী যে খারাপ অবস্থা চিন্তা করা যায় না, মানুষের আর কিচ্ছু বাকি থাকে না। টিকে থাকার জন্য মানুষ সমস্ত কিছু করে। এবং আমার ভয়াবহতম স্মৃতি হচ্ছে, আমার মনে হচ্ছে খুব ঠান্ডা পড়েছিল, আমি আন্ডারগ্রাউন্ডে ঢুকতে পারছি না, আমার সঙ্গে আমাকে নিয়ে যাচ্ছে, ঢুকতে পারছি না। তারপরে সে খানিকক্ষণ বলল, বিধ্বস্ত চেহারা, আমাকে আসার বলে, চলেন আফসান ভাই, বাঙালি মানুষ, তারা ওই দেশেই থেকে গেছে, কারণ ব্যবসাপাতি করার সুযোগ আছে। যখন আমরা ওখানে ঢুকলাম, তখন নিয়ে চলে আমাকে হোটেলে নিয়ে এলাম। আমি কিচ্ছু বলিনি, আমি ট্রেন্ড BBC সাংবাদিক, আমি জানি যে কোন সময় কি বলতে হয় না করতে হয়। তারপরে আমাকে যখন বলছে, পরের দিন এসে মাপ চাই আপনাকে এই ব্যবহারের জন্য, আমার অধ্যাপক, যিনি জাতীয় অধ্যাপক, তার স্ত্রী ভিক্ষা করছিল। আমি ওটা ওনার সঙ্গে চেহারায় যদি দেখা যায়, হয়তো একটা রাষ্ট্র যদি রাষ্ট্র নির্ভর হয়, তাহলে যে পতন হলে কি হয় তার চেহারা দেখতে হলে সোভিয়েত ইউনিয়ন দেখে। এটা আমি কালবেলা এখন কোথায় দাঁড়ানো আমি জানি না। আমরা অনেক, আপনার অবজারভেশন কি বলে? আমার অবজারভেশন হচ্ছে রাষ্ট্র দুর্বল, কিন্তু আমরা তো রাষ্ট্র, যে মানুষ রাষ্ট্রের অংশ, সে সমাজেরও অংশ হয়ে থাকতে চায়, সে জানে আমাকে কিছু করতে হবে, একবারে নিরেট রাষ্ট্র। তবে রাষ্ট্রের যে ভূমিকা লোকজন বলে, যেসব কথাবার্তা আমরা আইন করবো, এই করবো, এটার ক্ষমতা নাই আমাদের। ওর অর্থনৈতিক ক্ষমতা নাই, দক্ষতার ক্ষমতা নেই। এইটা তো প্রচুর গবেষণায় আছে। আর তবে বুদ্ধিজীবীরা যেটা হচ্ছে, বুদ্ধিজীবীরা একটু রাষ্ট্রপন্থী, কিন্তু বুদ্ধিজীবীরা তো বুদ্ধি করতে পারে। সেই দিক থেকে উপপ্রতিষ্ঠানিক যেগুলো আছে, যেমন ধরুন আপনার দেশে যেসব বিভিন্ন সংস্থা আছে, সেই সংস্থাগুলো যদি সরকারি অর্থনীতির উপরে নির্ভর করে নিজের উন্নতির জন্য, পারবে না। ও যদি প্রাতিষ্ঠানিকভাবে ভালো, মানে আইন শৃঙ্খলার মধ্যে থেকে যে ব্যবসা করতে পারে, যে ব্যবসায়ী হোক, সেটা সে সফল হবে। আমরা একেবারে শেষের জায়গায় চলে এসেছি, যেহেতু আমরা মুক্তিযুদ্ধ নিয়ে মূলত আলাপ শেষ করতে চাই দুইটা জিনিস দিয়ে। আমরা মুক্তিযুদ্ধটা কেন সবার করে তুলতে পারলাম না? মানে আমার রাষ্ট্র আর সমাজে ভাগ হয়ে গেলাম কেন? না, আমরা ভাগ হইনি তো, আমরা তো আদিকালের, এটা তো ইতিহাস। রাষ্ট্র আর সমাজ এক না, আমি এটা আর বোঝাতে পারি না। রাষ্ট্র আর সমাজ এক না, এটা আলাদা ইতিহাসই হবে। আমার এটা জায়গায় আমি ক্ষেত্রেও সকল ক্ষেত্রে তাহাদের যুদ্ধ, গৌণ মানুষের ৭১। আমার জিনিসগুলো হচ্ছে দেখানো যে আপনি একটা ইতিহাসে বসবাস করেন না। ৭১ জনযুদ্ধের পরিসর। আমার আরেকটা দেখি ৭১ রণযুদ্ধ, জনযুদ্ধ ও গণ্ডগোল। আপনি বুঝতে পারছেন, আপনি অনেকগুলো বাস্তবতার সঙ্গে ডিল করছেন। সামাজিক রাজনৈতিক দ্বন্দ্বের পটভূমি, সমাজ এবং রাজনীতি, রাষ্ট্র দ্বন্দ্বর সম্পর্কও রয়েছে। এটা আমাদের মনে রাখার দরকার। রাষ্ট্র সামাজিক ইতিহাস চর্চা, ধারাবাহিকতার কাঠামো। আপনার কাঠামো একটা না, আপনি একাধিক কাঠামোয় বসবাস করেন।
এই বাস্তবতা আমরা স্বীকার করতে পারি না, তাহলে আমাদেরকে মনে হয় যেন নিয়ন্ত্রণ চলে যাচ্ছে। এটাই হচ্ছে বিষয়। তার মানে রাজনীতিবিদ হিসেবে আমি তো আসলে সবকিছু নিয়ন্ত্রণ করতে চাই, নিয়ন্ত্রণের খেলাটা রাখতে চাই, চাই, কিন্তু সেই দেখাতে জন্য চাই, কারণ আমি বিভিন্ন কিন্তু ইতিহাস তৈরি করি। হ্যাঁ, এবং আমরা যে হচ্ছে সামাজিক ইতিহাস ও প্রাতিষ্ঠানিকতা ও একাত্তর, এবং এটা হলো ইতিহাস চর্চা পদ্ধতির রাষ্ট্রিক ও সামাজিক পরিসর। তো এটা পশ্চিমারা বুঝে কিছুটা আমাদের বাংলাদেশের চেয়ে, কারণ এইটা একটা খুব বড় একটা জার্নালটা বই বের হচ্ছে বোধহয়, ওরা আমাকে বলেছে তোমাদের বইটা, এই লেখাটা আমরা নেব, আমরা এটা ইংরেজিতে করে দিতে হবে। তো আমার আগ্রহ ছিল না, কিন্তু যাই হোক আমাকে বলেছে অন্যরকম যে আমাদের একজন আপা, তা আমি হয়তো ওটা ওদের করব। কিন্তু বিষয়টা হচ্ছে যে এক ইতিহাস আর একাধিক ইতিহাস, এই বাস্তবতাটা যদি স্বীকার করতাম ঝগড়াও কম হতো। আমরা স্বীকার করি না কেন? তাহলে তো আমার ক্ষমতার পরিসরের ওপরে আঘাত আসে না, দাবির ওপরে আঘাত আসে। আমি যদি বলি একাধিক, তাহলে ধর আমি একা বলতে পারবো না যে আমি এই সব আমি করেছি। পরিবর্তন আসবে না, গত 1 বছরেও পরিবর্তনটা আসেনি। আমার মনে হয় পরিবর্তনটা আসবে না 1 বছরে, আসবে না। যে জিনিসটা হয়েছে যে, যেমন ধরেন অনেক ক্ষেত্রে আমরা ধারণা করে নিই যে সরকার পরিবর্তন করলে, কিন্তু কাঠামোগতভাবে পরিবর্তন করতে তো সময় লাগে। তো এটা তো আপনি 52 বছরের একটা রাষ্ট্রের ইতিহাসের উপর দাঁড়িয়ে আছেন। সেই 52 বছরের রাষ্ট্রের যে কাঠামো তৈরি হয়েছে সেটা তো সহসা পরিবর্তন হবে না। কিন্তু যে জিনিসটা হচ্ছে যে মানুষও পরিবর্তন খুব একটা আশা করে না। কিছু মানুষ করে, কিন্তু বেশিরভাগ মানুষ করে না। ও নিজের মতো জীবনযাপন করে যাচ্ছে, যতটা অসুবিধা আছে তার মধ্যে থেকে। এবং এটাই আমার মনে হয় বাস্তবতা। আমরা যদি ভাবি যে সব কিছু ঠিক হয়ে যাবে, সব কিছু হয়ে যাবে, এটা তো ভুল হবে। তো মানুষ তো ইতিহাস থেকেই শিখেছে, কতবার পরিবর্তন হয়েছে, হয়েছে, বলেছে ভালো হবে, হয়েছে, হয়নি। মানুষ নিজের উপর নির্ভর করে। বাংলাদেশে যে দুটো বড় অর্থনৈতিক খাত, একটা হচ্ছে অভিবাসন আর একটা হচ্ছে গার্মেন্ট ফ্যাক্টরি, কোনোটাতে কিন্তু সরকারের চেষ্টায় হয়নি, এটা নিজস্ব চেষ্টাতে হয়েছে। তো সেই একইভাবে এমনকি কৃষিতে যে পরিবর্তন রয়েছে মৌলিক, কৃষিতে যেমন কমার্শিয়াল এগ্রিকালচার যেটা হচ্ছে, ফিশারিজ হচ্ছে, তারপরে ধরুন ফ্রুটস হচ্ছে, ফল হচ্ছে, ফুল হচ্ছে। আমি তো আশ্চর্য হয়ে গেছিলাম যশোর এলাকায় ফুলের চাষ দেখে। তার মানে আপনার অর্থনীতি পরিবর্তিত হয়ে যাচ্ছে। আপনি যদি দেখেন যে পরিমাণ বাড়িঘর উঠেছে, এখন তো ধরুন বাড়িঘরের ব্যবসা খুব দুর্বল, কিন্তু আবার জেগে উঠতে বাধ্য। তো সেখানে তো বোঝা যায় যে মানুষ অনেক বেশি আত্মনির্ভরশীল। মানুষ যেই জায়গাটাতে গিয়ে অসুবিধায় পড়বে সেটা হলো যে যেখানে তাকে অনেকগুলো নিয়মের মধ্যে সরকারি কার্যক্রমের সঙ্গে জড়িত, ব্যবসা করতে গেলে এই রেজিস্ট্রেশন লাগবে, এই লাগবে, এগুলো তাকে ঝামেলার কারণ হবে। তো এগুলো ঝামেলার কারণ হবে, সে কোনো না কোনোভাবে আগাতে চেষ্টা করবে। আর একটা জিনিস হলো যে যেটা ইনফর্মাল, আমরা যেটাকে ইনফর্মাল হিসেবে বুঝি, অর্থনীতিবিদরাও সেটা বলবেন, সেটাকে যদি আপনি কালো টাকা বলেন তাহলে আপনি বুঝবেন যে আপনার দেশের 85% অর্থনীতি যদি ইনফর্মাল হয়, তাহলে আপনার দেশের যত টাকা ঘুরছে তার অনেক বিরাট অংশই কিন্তু সনাতন অর্থে যেটাকে বলে কালো টাকা। তো এইটা একটা দ্বন্দ্ব তৈরি করছে আপনার জন্য। আমি শিওর অর্থনীতিবিদরা এটা নিয়ে চিন্তা করছেন, কিন্তু এটা একটা বড়, আজকে দেখুন সবচেয়ে বড় পরিবর্তনগুলো হচ্ছে যে বিকাশের কথাটা। বিকাশের আগে মানুষ ভাবতে পারতো না কীভাবে টাকা পয়সা চলাচল করছে, বিকাশে টাকা পয়সা চলাচল হচ্ছে। তো মানুষের যদি ডিজিটাল ব্যাংকিংটা হয়, তারপরে তো মৌলিকভাবে পরিবর্তন হবে। এইগুলো আপনার এই পরিবর্তন আটকে রাখা যাবে না, আপনার এই পরিবর্তনগুলো হবেই। এই পরিবর্তনগুলো মৌলিক, সেটার জন্য আমার কোনো আমলাতান্ত্রিক নির্দেশের দরকার নাই। অর্থনীতির নিজস্ব প্রয়োজনে এই পরিবর্তনগুলো করে নিচ্ছে। যেটা মনে করেন সবাই ভাববে যে হ্যাঁ সরকার এই কে বলে এনভায়রনমেন্টাল পলিউশন কমাচ্ছে না কেন। এনভায়রনমেন্টাল পলিউশন কমানোর সম্ভাবনা খুব কম দেখতে পাই আমি, কারণ যে পরিমাণ লোকে টাকা নিয়ে বিনিয়োগ করেছে বিভিন্ন সরকারি নয়, বিভিন্ন ব্যবসা বাণিজ্যে, সেখানে তরুণদের মধ্যে যে জিনিসটা হচ্ছে, আমি যেটা বলছিলাম, এটা গ্রোথ ইকোনমিতে যে জিনিসটা আছে, সবাই তো প্রাতিষ্ঠানিক পরিসরে চাকরিটা চায়। কিন্তু আপনি প্রাতিষ্ঠানিক পরিসর, আপনি যে পরিমাণ গ্র্যাজুয়েট তৈরি করছেন, আমি আমার একটা বিদেশির জন্য লেখাতে গ্র্যাজুয়েটের হিসেবটা বার করেছিলাম। তো সেখানে আমি দেখলাম যে 10 ভাগ থেকে 15 ভাগ গ্র্যাজুয়েটের চাকরি আছে আপনার দেশের অর্থনীতিতে। তো ওরা যাবে কই?
তো যাবে 1 নম্বরই ব্যবসাও তো যায়, 2 নম্বরই ব্যবসায় যায়, বিদেশ যাওয়াটা খুব বড় হয়ে গেছে এখন, বিদেশে যে করে হোক পৌঁছাচ্ছে, যার জন্য অন্যরা কিছুদিন পরে তো ট্যাক্সেশন, আমি তো অভিবাসন নিয়ে কাজ করি অনেক, তো অভিবাসন নিয়ে তো যেটা বোঝাই যাচ্ছে যে কোনো কাজে যেতে রাজি আছে লোকে, যে কোনো কাজে। যেমন আমরা দেখলাম ইউকে বন্ধ করে দিয়েছে বাংলাদেশ এবং পাকিস্তান। যদি এটা হয় তো এটার জন্য খুব বড় অসুবিধা একটা হবে, এবং সেটা থেকে এইগুলো সামাজিক প্রয়োজনে, যখন কোটা আন্দোলন থেকে এত বড় আন্দোলন হয়, তাহলে বুঝতে হবে যে আমাদের অর্থনৈতিক প্রয়োজন, অর্থনৈতিক যে সুযোগটা দরকার তরুণ সমাজের পক্ষে, যে রুজির করার সমস্যা, এটাই হচ্ছে প্রধানটা। সেটা যদি সমাধান না করে, অন্য সংস্কার বলেন আর অন্য সমাধান বলেন, তার গুরুত্ব এতটা হবে না। তাহলে আমাদের যে রাজনীতিবিদরা যে রাজনীতিটা করছেন, এই যে মুক্তিযুদ্ধ ইতিহাস, কে নেতা ছিলেন কে নেতা ছিলেন না, এইগুলি আসলে সবই ফাঁপা বুলি, মানে তারা মানুষের সাথে আসলে সেভাবে সম্পৃক্ত নন, মানুষের চাহিদার সাথে সম্পৃক্ত নন। আমার মনে হয় এই ছাড়া তারা এই কথাগুলো মানুষকে খুব একটা নাড়া দেয় না। কিছু মানুষকে তো নিশ্চয়ই দেয়, ফেসবুক খুললেই তো এগুলো পাওয়া যায়, আমি এগুলোকে বন্ধ করে রাখি আর কি, এগুলো আমার জানার দরকার নেই বা শোনার দরকার নেই ইত্যাদি। কিন্তু যেই জিনিসটা হচ্ছে যে আপনার মানুষকে কি ভাবছে, যে আচ্ছা কে ঘোষণা করেছিল বা কত মরেছিল, তাতে আমার কি এসে যাচ্ছে। হ্যাঁ, যদি আমার সময় থাকে বন্ধু বান্ধবের সঙ্গে আড্ডা মারতে যাই, তাহলে হয়তো কথাটা বলবো, তা না হয় আমি জানবো কেন, তাহলে আমার জানার কি দরকার আছে, যেটা দরকার নেই সেটা মানুষ জানতে চায় না। এটা তো একবারই, আমি ক্লাসে পড়াতে গেলেও দেখেছি ছেলে মেয়েদের ক্ষেত্রেও তাই, ওরাও তো খুব নিরেটভাবে যেটা পড়ে করতে হবে করে পাশ করে চলে যাও এবং বিদেশ চলে যাও। এটা তো প্রাইভেট ইউনিভার্সিটিতে আমি একটা পার্ট টাইম পড়াই। আমি আসলে যেহেতু মুক্তিযুদ্ধ নিয়ে আমাদের এই আলোচনা, আমি এবং আপনার যেহেতু গবেষণা এটা নিয়ে, আমি একটু আবার সেই প্রশ্নের উত্তরটা খুব পরিষ্কার করে জানতে চাই। জামাত এখন বলছে নিজেদেরকে মুক্তিযুদ্ধপন্থী, আপনার গবেষণায় কি আসলে সেরকম কিছু আছে কিনা, তারা কতটা মুক্তিযুদ্ধপন্থী নিজেদেরকে যে তারা এখন দাবি করছে? না, আমি পাইনি। হ্যাঁ, জামাতকে এটা প্রমাণ তো দিতে হবে যে তারা মুক্তিযুদ্ধপন্থী। তো আমি তো ৭১-এর কোনো দলিলে জামাতকে মুক্তিযুদ্ধপন্থী হিসেবে দেখিনি। কিন্তু যেটা জামাত বলবে হয়তো যে আওয়ামী লীগ হচ্ছে ইন্ডিয়ার দালাল, আমরা তার বিরোধিতা করেছিলাম, আমরা সেই হিসেবে মুক্তিযুদ্ধ, সেটা তো অন্য কথা, আমি জানতে চাই না, জানার আমার দরকার নেই। কিন্তু জামাত যে বিরোধিতা করেছে এটা মূলত তো পাকিস্তানের সঙ্গে যুদ্ধটা, জামাতের সঙ্গে তো না, এটা তো না। আর জামাত হচ্ছে কিন্তু শহর কেন্দ্রিক দল, জামাতের গ্রামে গ্রামে জামাতের প্রভাব কম ছিল ৭১ সালে, এখন কি হয়েছে আমি জানি না এখন এটা। তো সেটা তো বড় বিষয় না, মানে জামাত কি বললো না বললো আসলেই কোনো বড় বিষয় না। মানুষ যদি দেখে মানুষ কিভাবে, গ্রামের মানুষ কিভাবে, ও তো স্মৃতিভিত্তিক, আমরা যে গবেষণা করি ও তো স্মৃতিভিত্তিক গবেষণা করে, তো সেই স্মৃতিভিত্তিক গবেষণাতে গ্রামের মানুষের কাছে এটা যদি থাকে, এটা যদি তার এতদিন পরে 52 বছর 53 বছর পরে যদি জামাত যদি গ্রহণযোগ্য হয় তো হবে, সেটা তো তার বিষয়, এটার সঙ্গে ইতিহাস চর্চার কোনো সম্পর্ক নাই। আর জামাত মুক্তিযুদ্ধ ভিত্তিক না মুক্তিযুদ্ধের ভিত্তিক না, এটা তো হলো খুবই একটা ছোট অংশ রাজনীতির, তার অর্থনৈতিক পলিসিটা কি হবে এইটা নিয়ে মানুষ অনেক বেশি কনসার্ন। হ্যাঁ, মানুষ ইতিহাস নিয়ে ভাবছে না, কিছু মানুষ ভাবছে, বেশিরভাগ মানুষ ইতিহাস, তার মানে যে ইতিহাসকে ঘিরে এবারে নির্বাচনে ইতিহাস ঘিরেই কিন্তু একটা বড় খেলা হচ্ছে, যে কে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, কে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি না, সেটা হচ্ছে যে রাজনৈতিক দলের মধ্যে খেলা হচ্ছে। হ্যাঁ, মানুষকে ভোটারের কাছেও তারা এটা নিয়ে পৌঁছাচ্ছে, তাহলে আমি বাতিল করে দিচ্ছি যে এটা আসলে বড় অংশ না, কিন্তু রাজনীতিবিদরা তো এটা নিয়েই খেলছেন, তাহলে আমি কিভাবে বাতিল করে দিই? না, এটাকে খেলতে পারে, রাজনীতিবিদরা খেলুক, রাজনীতি যেই ক্ষমতায় আসুক তাকে প্রমাণ করতে হবে যে আমার অর্থনৈতিক অবস্থার উন্নতি হবে, ওইটা না হলে কোনো কিচ্ছু এসে যাবে না, কিচ্ছু এসে যাবে না। আমি তো প্রত্যেকটা রিজিমের আন্ডারে থেকেছি। আচ্ছা, আরেকটা ছোট প্রশ্ন, সেটা হচ্ছে শিবিরের জামাত ইসলামের ছেলেরা এখন বলছে যে যার জন্ম ৯০-এ, সে আসলে, তাকে কেন আসলে মুক্তিযুদ্ধ বিরোধী বলা হচ্ছে, কেন সে সেই দায় নিবে যে তার পূর্বসূরি নেতারা আসলে কি করেছিলেন, তাকে কেন সেই দায় নিতে হবে, সে আসলে বাংলাদেশপন্থী নয়, এটা কেন তাকে বলা হচ্ছে? এটা কতটা যুক্তিসঙ্গত দাবি? আমার এই বিষয় নিয়ে কোনো ভাবনাই নেই, আমি আসলেই, এটা তো সাম্প্রতিক একটা বিষয়, এটা নিয়ে তো আমি ইতিহাস চর্চা করি, আমি এইটুকু বলতে পারি, আমাকে একবার বোধহয় না, সেই চর্চা থেকে কি আসলে এই যোগফল মেলানো যায় যে তাকে কি বলা উচিত কি উচিত? এখন একটা মানুষকে, এটাও ঠিক, একটা মানুষ যদি তার বাপ দাদা 14 পুরুষ আগে কিছু একটা করে থাকে, তো তাহলে কি তাকে সারা জীবন এটা
বহন করতে হবে, এটা তো মানুষ রাজনীতি বহন করে কিনা দেখতে হবে। সেটা বাংলাদেশ বিরোধী বলতে যেটা বোঝায় সেটা বলতে কি বোঝায়। এখন কথা হলো যে যে বাংলাদেশ বিরোধী আপনি বলছেন এটা রাজনৈতিক আদর্শের কথা, তো আরও তো অর্থনৈতিক বিষয় আছে, সামাজিক বিষয় আছে, সেটাও বাংলাদেশ বিরোধী হতে পারে, অনেক কিছু হতে পারে। এইটা মূল না। যে জিনিসটা আমাদের দেশের মানে মিডিয়াও যেটা করতে পারে না, মিডিয়া জানতে চায় না যে মানুষ আসলে কি ব্যাপারে আগ্রহী। মানুষ কিন্তু অর্থনীতির বাইরে খুব একটা আগ্রহ নাই, মানুষের আগ্রহ নাই। আমার অর্থনীতিতে যেটা লাভ হবে আমি সেই ব্যাপারে আমি আগ্রহী, এর বাইরে না। আমি একটা কথা বলি, যে পরিমাণ টাকা আপনার গ্রামে পৌঁছে যায় সেই টাকাটা ও খরচ হয় কিসে বলেন তো? এক হয় যে ধুমধাম করে থাকার জন্যে একটা কারণ, ওর কোনো উপায় নেই বলে। দ্বিতীয়ত ওই টাকাটা আছে কিন্তু পড়ে আছে ও চারিদিকে। গ্রামে কিছু বড় একটা সংকট, আমি কদিন আগে রিসার্চ রিপোর্টটা দেখছিলাম, সেটা হচ্ছে যে গ্রামে আবাদি কি বলে ওই জমি, চাষাবাদের জমি কমে যাচ্ছে, কারণ এত মানুষ এসে গেছে টাকা নিয়ে, ও ঘর বাড়ি তুলতে চায়। তো তাহলে আপনার পরিবর্তনটা আপনি দেখছেন, এটা কি কোনো সরকারি সিদ্ধান্তে আদেশে এই পরিবর্তনটা হয়েছে? না, ও তো নিজের চেষ্টায় গেছে, ও কোনো সরকারকে ক্রেডিট দেয় না, ও নিজের চেষ্টায় চলে গেছে। আমি একটা দেখছিলাম, একটা শরীয়তপুরে হচ্ছে যে বলে ইটালিতে অনেক যায়, ওখানে গ্রামে অদ্ভুত অদ্ভুত এই কী বলে ব্যবস্থা করেছে। যেমন ধরেন 10 লাখ টাকা লাগবে আপনার যেতে, তাহলে সবার তো 10 লাখ টাকা নাই, কেউ 2 লাখ টাকা দিয়েছে, কেউ 5 লাখ টাকা দিয়েছে, কেউ 10 দিচ্ছে, কেউ 15 দিচ্ছে। সবাই মিলে একটা করে ওরা দালালের সঙ্গে ঠিকঠাক করছে যে কে কোথায় কত দিনে যাবে। যে 2 লাখ টাকা দিচ্ছে সে কিন্তু ওভার এ পিরিয়ড অফ টাইম সে আরও 1 লাখ দিচ্ছে, কখনো এই দিচ্ছে, কিন্তু চলে যাবার সুযোগটা তার তখনই হচ্ছে। প্রথম যে বেশি দিয়েছে সে যাচ্ছে। তাহলে এই উদ্ভাবনটা কি সরকারের জন্য তারা অপেক্ষা করেছে? না, ওখানে যাওয়ার পরে সে নিজের যে নেটওয়ার্ক যেটা আছে সেটাকে সবল করে আরেকজনকে নিয়ে যাচ্ছে। বাংলাদেশের অভিবাসীরা অভিবাসী নিয়ে গিয়ে প্রচুর কামাই করে। তো এইটার মধ্যে তো কোনো সরকার রাষ্ট্রের কোনো ভূমিকা নাই। আমরা এটাকে মানতে পারি না, যেহেতু সবগুলো ডিবেটেই যে জিনিসটা, যে সমাজ অসম্ভব রকম সমাজ সবল, হয়তোবা রাষ্ট্রের চেয়ে সবল। সমাজের মানুষকে দেখাশোনার ব্যাপারে সমাজ রাষ্ট্রের চেয়ে হয়তো সবল। একটা যুদ্ধ সবাই মিলে করে, একটা যুদ্ধ সামগ্রিকভাবে করে। একটা যুদ্ধে খাওয়া, থাকা, রাখা, আশ্রয় দেওয়া। 71 হচ্ছে আশ্রয়ের ইতিহাস। 71-এ মানুষ একে অন্যকে আশ্রয় দিয়েছে। আমার আত্মীয় স্বজন, আপনার আত্মীয় স্বজন, সবার আত্মীয় স্বজনের একটু ইতিহাস ঘাটলেই তো যাবে। আশ্রয় না নিয়ে কে থেকেছে 71-এ? আশ্রয় না নিয়ে কে থেকেছে 71? এই আশ্রয়টা কোনো দিতে পেরেছে? আমার মা যখন আশ্রয় দিয়েছে, আমার মা যদি আশ্রয় না দিত ওই পরিবারগুলো ভাবতো, আমার নানি যদি একটা তার আত্মীয় স্বজনদেরকে আশ্রয় না দিত, টিকতে পারতো 71? ওখান থেকেই তো মুক্তিযোদ্ধাতে এসছে। আমরা বানিয়েছি এমন একটা অদ্ভুত ইতিহাস, এই রাষ্ট্রিক ইতিহাস, যেখানে সাধারণ মানুষ নাই। এই জন্য কেউ জানলো কি জানলো না, তবে আমি মনে করি যে জানে, যে করতে পারে, করতে পারে, অন্তত রেখে যাও। 100 বছর পরেও হলো মানুষ অন্তত জানবে। আমি এই জন্যেই কৃতজ্ঞ যে আমার কাজগুলো আমি তথ্য সংগ্রহ, আমি নিজেকে ইতিহাসবিদও বলবো না, তথ্য সংগ্রহকারী। আমি তথ্যগুলো সংগ্রহ করতে পেরেছি যতটা আমার সাধ্যে কুলিয়েছে, সাধারণ মানুষের টাকায়, সাধারণ মানুষের টাকায়। এইটা আমার অহংকার, যে আমি সরকারের প্রতিষ্ঠানের টাকা নিই নাই, এবং আমার কেউ কিছু করে। আমি দেখেছি এমনি আরেকটা জিনিস, সেটা হচ্ছে সরকার কিন্তু ওই নন পলিটিক্যাল ইতিহাস চর্চাকে নিয়ে কোনো মাথাও ঘামায় না। ও তো থ্রেট হচ্ছে যদি পলিটিক্যাল হয়। এটা নারীর ইতিহাস দিয়ে আপনি কি সরকারকে ভয় পাওয়াতে পারবেন? না, ও নারীর ইতিহাস লিখলে কেউ কিছু মনে করবে না। সাধারণ মানুষের ইতিহাস, হ্যাঁ তাই, মানে সাধারণ যে মানুষটা যুদ্ধ কিছু, তার ইতিহাস লেখার দরকার নেই। না না, ও লিখলে কেউ সরকার কিচ্ছু বলবে না, কিচ্ছু বলবে না। সরকার বলবে যদি আপনি আওয়ামী লীগ, বিএনপি, ইত্যাদির ইতিহাস লিখতেছেন, কারণ এটা তো তার প্রতি একটা চ্যালেঞ্জ। সাধারণ মানুষ তো তার চ্যালেঞ্জ না, সাধারণ মানুষ তো তাকে আচ্ছা থাকো, তুমি থাকো, তুমি দূরে থাকলেই হলো, তুমি দূরে থাকলেই হলো। আমরা তো ব্যবধানটা হয়ে গেছে, এটা তো গবেষণাতেই বারবার আসছে। আপনি বললেন একটা সহজ সূচক, আপনার 85% অর্থনীতির উপরে নির্ভরশীল হচ্ছে মানে ইনফর্মাল, সাধারণ অর্থনীতি।
প্রাতিষ্ঠানিক না। কিন্তু যুদ্ধের সময় যে সাধারণ মানুষগুলির যে অংশগ্রহণ, সেটা যে আমি কোথাও শক্তভাবে উপস্থাপন করলাম না। রাষ্ট্র যে দায়িত্ব নিল না এই তো মানুষগুলো, রাষ্ট্র তো রাষ্ট্রের দায়িত্ব নিচ্ছে আপা, রাষ্ট্র তো সাধারণ মানুষের দায়িত্ব নেবে না, ওটা তো দায়িত্বের মধ্যে সাধারণ মানুষেরা রাষ্ট্র না। মানুষ সাধারণ ছাড়া মানুষ তো রাষ্ট্র একটা হয়? সাধারণ মানুষ, রাষ্ট্র তো একটা প্রতিষ্ঠান, আর সমাজ একটা অর্গানিক সমাজ। তো তার আমার একটা তাহলে রাষ্ট্র কার জন্য? আই ডোন্ট নো রাষ্ট্র কার জন্য। আমি মনে করি না যে রাষ্ট্র রাষ্ট্রের জন্য। রাষ্ট্র রাষ্ট্রের জন্য, রাষ্ট্র মনে করে এটা তার দায়িত্ব পালন করবে। রাষ্ট্র দরকার হয় সেটা হলো যে আইন শৃঙ্খলা বাহিনীর জন্য এ করতে। কিন্তু কথা হলো বাংলাদেশের আইন শৃঙ্খলা অবস্থা কি খুব রাষ্ট্র দ্বারা পরিচালিত নিয়ন্ত্রিত হয়? আমি দেখেছি পশ্চিমা দুনিয়ায় এটা হয়, আমাদের এই দুনিয়ায় কি খুব একটা হয়? আমরা পুলিশ সম্পর্কে কী বলি? আমি তো অনেক অনেক দেশে ঘুরেছি, আমি বলবো যে অন্যান্য দেশগুলো তো রাষ্ট্রই তো হয় না। এর কারণ হচ্ছে আপনার বাজারটা অত সবল হয় না। বাজারটা সবল না হলে তো রাষ্ট্রের কি ভূমিকা পালন করবে? অনেক ধন্যবাদ জনাব আফসান চৌধুরী। এই আলাপ আসলে শেষ করার সুযোগ নাই, মানে আপনার সাথে আলাপ শেষ করার তো সুযোগই নাই। ব্যক্তিগতভাবেও আমি জানি যে আমি আসলে এটার সুযোগ নাই, কিন্তু আপনার কাছ থেকে জানার চেষ্টা ছিল যে 2-3টি অংশ, যে কেন আমার ইতিহাসের রাজনীতিকরণ হলো, দ্বিতীয় হচ্ছে কেন সাধারণ মানুষের কথা আসলে, বা সাধারণ মানুষের যুদ্ধের কথা আমাদের যুদ্ধের ইতিহাসে উঠে আসলো না, এবং নারীদের কথা উঠে আসলো না। আপনার কাছ থেকে কিছুটা জানা গেল, অনেক কিছু জানার সুযোগ ছিল, সে আরেকদিন বসার সুযোগ হবে। একেবারে শেষ করে দিয়ে আগে বলে দিই, আমার রাষ্ট্রের সমাজের সাধারণ মানুষের ইতিহাস জানার প্রয়োজন নাই। সেই জন্যে যদি কোনো সময় সাধারণ মানুষের কথার ইতিহাসটা আসে, যেমন কয়েকজন করেছে, নাইম ওয়ারা একটা বই লিখেছে যে সামাজিক ইতিহাসের কথা, আমি আমার সবগুলো কাজে, আমার রাষ্ট্রিক ইতিহাসেরও কাজ আছে, সেগুলো আমরা করেছি। কেউ যদি জানতে চায়, দলিলগুলো আছে, একদিন লেখা হবে। এখন সেই পরিস্থিতি অবস্থান, ওটা লিখে লাভ নেই। আপনি ওগুলো লিখে আপনার লাভ নেই। আপনি যখন চলে যাবেন, এই প্রজন্ম যখন চলে যাবে, কে লিখবে? এই প্রজন্ম যখন চলে যাবার যদি কারো আগ্রহ হয় তো লিখবে। কিভাবে লিখবে? এই প্রজন্ম তো শেষ। কার কাছ থেকে সে বয়ান নেবে? কার কাছ থেকে সে সত্য তথ্য নেবে? সেই জন্য আমি বলছি যে আমরা যে জিনিসটা করতে পেরেছি, আমাদের, আপনি যদি প্রাতিষ্ঠানিক ইতিহাসেরও যদি দেখেন, তাহলে খুব সীমিত হচ্ছে যে আপনার বড় ইতিহাসের অংশটা হচ্ছে পাকিস্তানে আছে আর ইন্ডিয়ায় আছে। ওরা কোনো দিন দেবে না, ওরা তো সিদ্ধান্তই নিয়ে নিয়েছে, কারণ এই দেশের লোক এত ঝামেলা করবে এটা নিয়ে, যে এই জন্য ওরা দেবে না, সত্যি কথাটা বলবে না। আমার কাছে, আমি ইন্ডিয়ানদের সঙ্গে আমার কাছে কথা বলতে গিয়ে, যে বর্তমানে ইন্ডিয়ার যে পররাষ্ট্রমন্ত্রী, তার বাবার সঙ্গে কথা বলছে, এত ভালো লাগে ওনার সঙ্গে কথা বলতে। উনি একটা কথা বলছিলেন যে যুদ্ধ নিয়ে মনে রেখো পরিকল্পনাটা যখন হচ্ছিল, তখন রাশিয়ানরা আমাদের বলে দিল আমরা 2টো ভিটো তোমাদেরকে দিতে পারবো, এরপরে কিন্তু এটা জেনারেল অ্যাসেম্বলিতে চলে যাবে। তাহলে চিন্তা করুন, যুদ্ধ যে কত দিনের হবে এই পরিকল্পনাটা ভারত করছে, কিন্তু রাশিয়া তাকে হিসাবটা দিচ্ছে যে 2টা ভিটো, আর 2টা ভিটো 2 সপ্তাহ। তো তার মানে গোটা পরিকল্পনাটা কোন সূত্র থেকে আসছে? এই একেবারে যুদ্ধ, ডিসেম্বর মাসের যুদ্ধ। দ্বিতীয়ত, ইন্ডিয়া কখন যুদ্ধে যাবে সিদ্ধান্ত নিয়েছে? ইন্ডিয়া যুদ্ধে যাবে সিদ্ধান্ত নিয়েছে এপ্রিল মাসে। এপ্রিল মাসে আমাকে যার সঙ্গে কথা হয়েছিল সে ইন্ডিয়ার ডিফেন্স সেক্রেটারি ছিল। সে বলল যে আমরা সব বলছিল, বিশেষ করে বাঙালি পশ্চিমবঙ্গের মানুষরা, যে এখনই নেমে যেতে হবে। তিনি তখন ডাকলেন, ডেকে সেনাবাহিনীর মানুষদের সঙ্গে, ইনক্লুডিং যারা ছিলেন প্রধান তাদেরকে ডেকে বলল যে কি অবস্থা। তখন তারা বলল যে আমরা প্রস্তুত না, আমরা যুদ্ধে যেতে পারবো না এখন। বলে তাহলে কখন যেতে হবে? তখন থেকে যেটা বললো যে আমাদের বোধহয় বলেছিল যে আমাদের ডিসেম্বর পর্যন্ত ওয়েট করতে হবে। বলে কেন? বলে ডিসেম্বরে বরফ পড়বে, যদি চায়না ইন্টারভিন করে তাহলে আমরা তো আর 2টা ফ্রন্টে যুদ্ধ করতে পারবো না। তো তাহলে দেখেন আপনি, ওই পাহাড়ে বরফ পড়া কোন জায়গা দিয়ে বাংলাদেশে কবে এটা হবে সেটা নির্ধারিত হচ্ছে। বাকি ইন্ডিয়ান যদি, আমেরিকার যদি আপনি স্টেট ডিপার্টমেন্টের দলিলগুলো দেখেন, যেটা দেখা যায়, তাহলে আপনি দেখবেন যে ওরা হচ্ছে এই যুদ্ধ যেন এইটার মধ্যেই থাকে, এই যেন বাইরে না যায়, কারণ ওদের চিন্তাটা ছিল যে বড় যুদ্ধে যেন পরিণত না হয়, এবং ওরা নিশ্চিত যে এটা স্বাধীন হতে যাচ্ছে। পাকিস্তানের আমাকে প্রণব মুখার্জি একটা ইন্টারভিউতে বলছিল, আমাকে ইন্দিরা গান্ধী পাঠিয়েছিল
ইন্ডিয়ার বিভিন্ন লোক বলেছিল তোমরা যাই করো, বাংলাদেশ কি হলো না হলো আমাদের কিচ্ছু এসে যায় না। এবং এটা আমাদের শুনতে খারাপ লাগে, বাংলাদেশ নিয়ে মানুষের অত চিন্তাভাবনা ছিল না। বাংলাদেশে যুদ্ধ যদি না হয় তাহলে এই শরণার্থী যারা আছে তারাও দেশে ফিরতে পারবে না, ইন্ডিয়ার উপরে চাপ সৃষ্টি হবে, পরিস্থিতি কোথায় যাবে যাবে না। তো আন্তর্জাতিক শান্তির কথা চিন্তা করে তারা ভাবছে যে আমাদের এখানে একটা যুদ্ধটা শেষ হওয়া উচিত। তো এই সমস্ত কত কিছু বিষয় মেনে নিয়ে তখন আমি জিজ্ঞেস করলাম যে ওই ডিফেন্স সেক্রেটারি KB লাল, কৃষ্ণ বিহারী লালকে, কি হলো? তখন ইন্দিরা গান্ধী তাকে কমার্স মিনিস্ট্রি থেকে বদলি করে ডিফেন্সে বলল তৈরি হও ফর ডিসেম্বর। এইটা হচ্ছে রাষ্ট্রিক। তো এইগুলোকে আর ইন্ডিয়া আর দেবে? এটা এখন মুখের কথা। আমার বইতে আছে, চতুর্থ খণ্ড মুক্তিযুদ্ধের আমাদের যে বাংলাদেশ ৭১-এর চতুর্থ খণ্ডে আছে। এইটা এখন এই তারা বলেছে এবং তারা যে কোনো কারণে হোক বলেছে কথাগুলো। এখন এটা তো সমস্ত, এটা তো ইন্ডিয়ার রাজনীতি চলছে। ইন্ডিয়া ইজ থিঙ্কিং যে আমাকে এইগুলোর বোঝা নামাতে হবে। এইটা মনে রাখতে চাই না আমরা। ওই কৃষকের দিকে তাকিয়ে তুমি অনুমতি দিছো বলে সবাই ঢুকতে পেরেছে, সালাম, এই কথাটা বলার সাহস আমাদের নাই। তাহলে আমাদের বাকিটা যাবে কই? ওই খাইল্লা ৭১, ওই মানুষগুলোই ৭১। আর কোনো ইতিহাস আমি শিখব না। অনেক ধন্যবাদ জনাব আফসান চৌধুরী, থ্যাংক ইউ। অনেক ধন্যবাদ। ধন্যবাদ। এটা হয়তো আমাদের জন্য একটা বড় ডকুমেন্ট হয়ে থাকবে যে আমি হয়তো আমার সন্তানের হাতে এটা এই ভিডিওটাই তুলে দিয়ে বলতে পারবো এটাই ৭১। অথবা আপনাদের লেখাগুলি, আপনারা যেগুলো কষ্ট করে রেখেছেন আমাদের জন্য, সেটা হয়তো আমরা কোনো না কোনোভাবে তুলে দিতে পারবো যে এটাই ৭১। কারণ যেই ৭১-এর বয়ান তৈরি হচ্ছে নানাভাবে, হয়তো আমাদেরকে আপনার প্রজন্মের পরে আমার প্রজন্ম এভাবেই দাঁড়ানোর প্রয়োজন এখন যে কোনটা আসলে ৭১। অনেক ধন্যবাদ থ্যাংক ইউ। কথা বলার জন্য। এই আলাপ আজকের জন্য হয়তো শেষ হলো, কিন্তু এই আলাপ জারি রাখতে চাই। আফসান চৌধুরী যেভাবে বলছেন যে ঠিকঠাক ৭১ মানুষ তার নিজের প্রয়োজনে জেনে নেবে কোনটা ৭১। মানুষের ভেতরেই আসলে সেই প্রয়োজন বোধটা তৈরি হতে হবে। রাজনীতিবিদদের হাতে তৈরি করা ৭১ সম্পর্কে জানার চেয়ে আমার প্রয়োজন থেকেই তৈরি হোক, আমি ঠিকঠাক জানবো কোনটা ৭১, কোন ৭১কে বহন করে যেতে হবে আমাদের আরও ২০০ বছর, ৫০০ বছর কিংবা ১০০০ বছর, প্রজন্মের পর প্রজন্ম সেটা বহন করে নিয়ে যাবে। পোস্ট দেখুন, ভাবুন, করুন, পোস্টের সাথেই থাকুন।